হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ। এই চ্যাপ্টার থেকে আজকে ক্লাসে আমরা যে বিভিন্ন ধরনের পিরিয়ডিক প্রপার্টিজ গুলো আছে অর্থাৎ কি অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে রাসায়নিক এবং ভৌত ধর্মের যে পুনরাবৃত্তি ঘটে, তো সেই রাসায়নিক এবং ভৌত ধর্মগুলোর কিভাবে তোমার পিরিয়ড বরাবর এবং গ্রুপ বরাবর কিভাবে পরিবর্তন হয়, তো সেই রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলো আমরা আজকে ক্লাস থেকে আলোচনা করা শুরু করব। মেইনলি কোন কোন রাসায়নিক ধর্মগুলো আমাদের এখানে পুনরাবৃত্তি ঘটে আর কি, যেমন ধরে নাও তোমার পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, তারপরে তোমার যোজ্যতা, তারপরে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে তোমার আয়োনাইজেশন এনথালপি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে তোমার ধাতুর অক্সাইডের অ্যাসিড ধর্ম, ক্ষার ধর্ম, এই যে প্রভৃতি বিষয়গুলো সেটা কিভাবে বিভিন্ন রকম পর্যায় এবং গ্রুপ অনুযায়ী পরিবর্তন হবে, তো সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। আজকে ক্লাসে আমরা ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, পারমাণবিক আয়তন এবং ধাতব অধাতব ধর্ম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো আমরা প্রথমে পড়ে নেব পারমাণবিক ব্যাসার্ধ সম্বন্ধে। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ কোনো পরমাণুর ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তার ওই অ্যাটমটির বা এলিমেন্টটির তোমার পারমাণবিক ভৌত এবং রাসায়নিক ধর্মে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার কোন একটা যৌগের পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় কি, যে পরমাণুর ধরুন পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি বলো, যে পরমাণুর যে নিউক্লিয়াস সেখান থেকে একদম সর্ববহিস্থ একদম শেষ কক্ষপথে যতদূর পর্যন্ত বহিস্থম ইলেকট্রন পর্যন্ত নিউক্লিয়াসের যে দূরত্ব সেটাকেই আমরা সাধারণত পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে গণ্য করি। কিন্তু এবার ঘটনা হচ্ছে কি, যে কোনো একটা পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করা খুবই কঠিন। এবং কেন এই প্রকৃত ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি না? কারণ এক নম্বর কথা, পরমাণুর যে আকার সেটা খুবই খুবই ছোট, তো সেটা তো আমরা স্কেল নিয়ে তো মাপতে পারি না, এটা একটা এক নম্বর অসুবিধা। এবং দ্বিতীয় অসুবিধা কি, যে হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারে, সেখানে হাইজেনবার্গ বলেছিল কি, যে তোমার ইলেকট্রনের সঠিক অবস্থান কখনো নির্ণয় করা সম্ভব না, কেননা ইলেকট্রনটা ঘুরছে, তার জন্য তার সঠিক অবস্থান অর্থাৎ কি ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত বিস্তৃত আছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। তো সেদিক থেকে বলা যায় যে পরমাণুর অ্যাকুরেট সাইজ নির্ণয় করা যাবে না। এছাড়াও তোমার পরমাণুর যে ইলেকট্রন শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা সেটা কি ধরনের বন্ধনের মধ্যে অবস্থান করছে, সেটা সমযোজী বন্ধন আছে না তোমার আয়নীয় ব্যাসার্ধ আছে, তার উপর নির্ভর করবে, বা কার কার সঙ্গে বন্ড করে আছে। একটা হাইড্রোজেন এই সিএল এর সঙ্গে বন্ড করলে যে দূরত্বটা হবে তোমার ক্লোরিনের সঙ্গে, তোমার ক্লোরিন বা ব্রোমিনের সঙ্গে বন্ড করে থাকলে অন্যরকম অবস্থায় থাকবে। তো তাই জন্য কোন একটা পরমাণুর প্রকৃত বা অ্যাকুরেট আমরা কিন্তু কখনোই ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো না। আমরা কি করি না, ওই যৌগটির মধ্যে থেকে আনুমানিক ব্যাসার্ধ গুলো আমরা সাধারণত অ্যাপ্রক্সিমেট কি ব্যাসার্ধ হতে পারে সেটা আমরা বের করি। এবার এই কোন পরমাণুর যে ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধটাকে আমরা সাধারণত যেহেতু খুবই ছোট হয় সেটাকে সাধারণত আমরা পিকোমিটার এককে বা আর্মস্ট্রং একক বা ন্যানোমিটার এই সমস্ত এককগুলোর সাহায্যে আমরা সাধারণত প্রকাশ করে থাকি। এবার 1 ন্যানোমিটার সমান কত মিটার, বা 1 আর্মস্ট্রং সমান কত মিটার, বা 1 ন্যানোমিটার সমান কত মিটার, এগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, তাই তো? কারণ ন্যানোমিটার সমান কত হয় 10⁻⁻9 মিটার, পিকোমিটার সমান কত হয় 10⁻⁻12 মিটার, 10⁻⁻, আর্মস্ট্রং সমান কত হয় না 10⁻⁻10 মিটার। তো এই এককগুলো আমরা জানি। এবার তাহলে পরমাণুর অ্যাকচুয়ালি ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করা হয় স্যার? আমরা কি জানি যে পরমাণুর ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা হয়? দেখো, পরমাণুর ব্যাসার্ধ সাধারণত আমরা এক্স রে ডিফ্র্যাকশন, বা আমরা ইউজ করি ইলেকট্রনিক ডিফ্র্যাকশন, বা আমরা ইউজ করতে পারি তোমার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, বা আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি, এই ধরনের বিভিন্ন ধরনের টেকনিক আছে। এই টেকনিকগুলো তোমরা পরবর্তীতে যখন হায়ার ক্লাসে উঠবে তখন এই টেকনিকগুলো সম্বন্ধে তোমরা পড়বে। এই সমস্ত টেকনিকগুলোর সাহায্যে আমরা কি করি না, পরমাণুর ব্যাসার্ধটা নির্ণয় করে থাকি। এবার কথা হচ্ছে কি, পারমাণবিক যে ব্যাসার্ধগুলো আছে সেই ব্যাসার্ধগুলোকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব। কি বললাম? পারমাণবিক ব্যাসার্ধকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব। এই 3টা ভাগ কি কি স্যার? এই 3টা ভাগকে আমরা বলবো, একটা ভাগকে বলবো সমযোজী ব্যাসার্ধ, একটাকে বলা হয় তোমার ধাতব, বা এটাকে আমরা এটাকে বলে কোভ্যালেন্ট রেডিয়াস,
এটাকে বলে তোমার ধাতব ব্যাসার্ধ, বা এটাকে বলে মেটালিক রেডিয়াস, বা এটাকে ক্রিস্টাল রেডিয়াসও বলা হয়, ক্রিস্টাল রেডিয়াস। ঠিক আছে, এটাকে ধাতব ব্যাসার্ধ বা তোমার মেটালিক রেডিয়াস বা ক্রিস্টাল রেডিয়াস বলা হয়। আর একটা কি আছে না ভ্যান ডার ওয়াল। ঠিক আছে, আর একটা আছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার আমরা দেখে নেব যে এই যে বিভিন্ন ধরনের যে ব্যাসার্ধ গুলো আছে, তো সেই ব্যাসার্ধ গুলো সম্বন্ধে আমরা ডিসকাস করে নেব। দেখো সমযোজী ব্যাসার্ধ আমরা কাকে বলবো না, হচ্ছে কি যে যখন একই মৌলের দুটি পরমাণু পরস্পরের সঙ্গে এক বন্ধন মানে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে ওই যে তাদের মধ্যে যে দূরত্ব তার অর্ধেককে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ। ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে কি এরকম, ধরে নাও হাইড্রোজেন, আমরা H2 এর কথা ভাবছি। ঠিক আছে, H2, তাহলে কি বললাম, একই মৌলের দুটি পরমাণু, হাইড্রোজেন, একই মৌলের দুটো পরমাণু কি হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন আছে। এবার এই যে হাইড্রোজেন পরমাণু এর পরমাণু ব্যাসার্ধের সঙ্গে আরেকটা পরমাণু যখন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তার যে নিউক্লিয়াস দুটির মাঝখানে যে দূরত্ব, নিউক্লিয়াস দুটির মাঝের দূরত্বের অর্ধেককে আমরা বলবো হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ। দেখো এখানে একটা লক্ষ্য করার বিষয়টা কি, যে যখন দুটা পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন তৈরি হবে তখন কিন্তু তাদের মধ্যে ওভারল্যাপিং হয়ে যায়। দেখো এই যে এই জায়গাটুকু জুড়ে কি হচ্ছে, ওভারল্যাপিং হয়ে গেছে। কারণ একটা অরবিটালের সঙ্গে একটা অরবিটালে যখন ওভারল্যাপিং হয়ে যায় তখন সমযোজী বন্ধন তৈরি হয়। এবার এই সমযোজী ব্যাসার্ধ কাকে বলে আমরা বুঝতে পারছি স্যার? সমযোজী ব্যাসার্ধ আমরা তাকেই বলবো যে দুটা সেম পরমাণুর মধ্যে যখন এক বন্ধন সমযোজী বন্ধন তৈরি হবে, তো তখন দুটি নিউক্লিয়াসের মাঝের দূরত্বের অর্ধেককে আমরা বলবো কি কোভ্যালেন্ট ব্যাসার্ধ। ঠিক আছে, এটা নিউক্লিয়াস, তো এই যে মাঝের যে দূরত্ব সেটাকে আমরা বলবো কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার এটুকু? তাহলে স্যার ধাতব মেটালিক বন্ধন আমরা কাকে বলবো না, ধাতব মেটালিক বন্ধন আমরা বলবো যে যখন ধাতব অবস্থায় ওই ধাতুগুলি পরস্পরের সঙ্গে ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে ওই দুটি নিউক্লিয়াসের মাঝের দূরত্বের অর্ধেককে আমরা বলবো ধাতব বন্ধন। এবার যখন কোনো ধাতব বন্ধন তৈরি হয়, মানে কোনো ধাতুর ভেতরে কি হয়, ধাতুগুলো কি হয় পরস্পরের সঙ্গে গায়ে লেগে পরস্পরের সঙ্গে এইভাবে পরস্পরের সঙ্গে যুগে ক্রিস্টাল তৈরি করে, তাই তো? এবার ক্রিস্টাল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ক্রিস্টাল তৈরি করেছে। এবার তাহলে ক্রিস্টাল আমরা তাহলে এরকম কি ধাতুর মধ্যে যৌগগুলো এবার ধাতব বন্ধন এইভাবে যুক্ত হয়ে থাকে। ধাতব বন্ধন মানে কি একটার সঙ্গে একটা এবার টাচ করে অনেকগুলো পরস্পরের সঙ্গে রিপিট করে ক্রিস্টাল তৈরি হবে, যেটা আমরা সলিড চ্যাপ্টারে পড়বো ক্লাস 12-এ। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে ধাতব বন্ধন কি বলবো না, ধাতুর কেলাসের ভেতরে যে দুটি ধাতু পরপর দুটি ধাতুর যে নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের মাঝের দূরত্বটাকে আমরা বলবো কি মাঝের দূরত্বের দুটি নিউক্লিয়াসের মাঝের দূরত্বের অর্ধেককে আমরা বলবো কি না মেটালিক রেডিয়াস বা ধাতব বন্ধন। ঠিক আছে, ধাতব বন্ধন বা মেটালিক রেডিয়াস আমরা বলবো, ধাতব ব্যাসার্ধ বা আমরা বলবো মেটালিক রেডিয়াস। ঠিক আছে, একই রকম ভাবে স্যার ভ্যান ডার ওয়াল রেডিয়াস আমরা কাকে বলবো না, ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা কাকে বলে না, ধরো নাও যখন দুটি এলিমেন্ট, দুটি অবশ্যই ভিন্ন এলিমেন্ট হতে হবে, ধরো না এই একটা এলিমেন্ট আর একটা এলিমেন্ট, তারা কঠিন অবস্থায়, কি বললাম কঠিন অবস্থায়, আমরা কিন্তু যখন ব্যাসার্ধগুলো নির্ণয় করবো অবশ্যই সেগুলো কঠিন হতে হবে। কঠিন অবস্থায় তারা সব থেকে কাছে দুটি ভিন্ন এলিমেন্টের নিউক্লিয়াসের মাঝের দূরত্বের অর্ধেককে আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বলবো। ব্যাপারটা কিরকম স্যার? ধরে নাও এই একটা এলিমেন্ট ছিল, ঠিক আছে, ধরে নাও এই একটা এলিমেন্ট ছিল, কি বললাম, ধরে নাও এরকম একটা এলিমেন্ট, এই একটা অণু আছে এবং পাশের আরেকটা অণু, এই এখানে আরেকটা ধরে নাও অণু আছে। এবার এই দুটো অণু পাশাপাশি দুটি সবচেয়ে কাছাকাছি দুটি অণুর মাঝের যে দূরত্ব, পারমাণবিক যে দূরত্ব, তার অর্ধেকটাকে আমরা বলবো কি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ঠিক আছে, তো তাহলে ধরে নাও এটা একটা হাইড্রোজেন অণু ছিল, এখানে একটা পাশে একটা হাইড্রোজেন অণু ছিল, তাহলে তার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধটা আমরা কিভাবে বের করব না, হাইড্রোজেন অণুর একটা পরমাণু এবং এই হাইড্রোজেন অণুর একটা পরমাণু তার মাঝের দূরত্বের অর্ধেকটাকে আমরা বলবো কি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে দেখো তোমরা এতক্ষণ ধরে যা বুঝলে সেখান থেকে তোমরা বলো তো দেখি কোন ব্যাসার্ধটা সব থেকে বড় হবে। দেখো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কি দুটা অণু, তারা কিন্তু কখনোই অনেকটাই দূরে অবস্থান করছে, তাই কি না, তারা কখনো একে অপরের সঙ্গে টাচ করে নেই, তো তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা সব থেকে বড় হবে, ঠিক কিনা। নেক্সট চলে আসো,
যে কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে দেখো কোভ্যালেন্ট রেডিয়াসটা যেহেতু কি হচ্ছে গিয়ে এরা একে অপরের সঙ্গে কি হচ্ছে ওভারল্যাপ করে গেছে, এই বন্ধনটা আর এই বন্ধনটা পরস্পর ওভারল্যাপ করার ফলে এতটুকু জায়গা কি হচ্ছে ওরা ওভারল্যাপ করে ফেলেছে। তো তাহলে দেখো এই দুটো নিউক্লিয়াস আরো বেশি কাছাকাছি চলে আসছে। তো কাছাকাছি চলে আসার জন্য কি হবে, কোভ্যালেন্ট রেডিয়াসটা সবসময় কি হবে না কম হবে, ছোট হবে, ঠিক আছে না? কারণ দেখো এই দুটো নিউক্লিয়াস তো ওভারল্যাপিং করার ফলে তারা খুব কাছাকাছি চলে আসছে, তাই জন্য কোভ্যালেন্ট রেডিয়াস কিন্তু অল টাইম ছোট হয়। নেক্সট চলে আসবো কি মেটালিক ব্যাসার্ধ বা ধাতব বন্ধন। তো ধাতব রেডিয়াসের ক্ষেত্রে কি হয় স্যার, যেহেতু দুটো ধাতু পরস্পরের সঙ্গে টাচ করে আছে তাই জন্য এরা কি হবে মাঝামাঝি, অর্থাৎ কি ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধ থেকে এরা ছোট হবে কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে এরা বড় হবে, ঠিক আছে? তো তাই জন্য তোমাকে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ভ্যান ডের ওয়াল রেডিয়াস, ধাতব রেডিয়াস এবং হচ্ছে কি তোমার কোভ্যালেন্ট রেডিয়াস এদের মধ্যে অর্ডারে সাজাতে বলতে পারে, কোনটা বড় কোনটা ছোট তার অর্ডারে সাজাতে বলে। তো তাহলে সব থেকে বড় হবে ভ্যান ডের ওয়াল রেডিয়াস, তারপরে মেটালিক রেডিয়াস, তারপরে কোভ্যালেন্ট রেডিয়াস, ঠিক আছে? এখান থেকে তোমরা আরেকটা জিনিস বলে দিই যে দেখো সবসময় মনে রাখবে যে ব্যাসার্ধটা যত বড় হবে মানে কি পরমাণুগুলো তত দূরে দূরে অবস্থান করছে তাহলে সেই বন্ধনটা তত উইক হবে। তাহলে এবার তোমাকে যদি বলা হয় ভ্যান ডের ওয়াল বন্ড এবং হচ্ছে কি তোমার কোভ্যালেন্ট বন্ড, তো এই দুটার মধ্যে কোনটা বেশি স্ট্রং হবে স্যার? কোভ্যালেন্ট বন্ডটা সবসময় বেশি স্ট্রং হবে। কেন? কারণ ওরা একে অপরের সঙ্গে ওভারল্যাপিং করার ফলে ওরা খুব কাছাকাছি অবস্থান করছে, মানে বন্ডটা খুবই স্ট্রং হয়ে আছে। তাই জন্য যদি বলা হয়, যদি বলে বন্ডের স্টেবিলিটির দিক থেকে যদি সাজাতে বলে তাহলে কিন্তু কোভ্যালেন্ট বন্ডটা বেশি স্ট্রং হবে, কিন্তু কোভ্যালেন্ট বন্ডটা সব থেকে ছোট হবে, ঠিক আছে? আর মেটালিকটা তো মাঝামাঝি অবস্থানে থাকবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে কোন বন্ধনটা স্ট্রং হবে আর কোন বন্ধনটা বড় হবে। এবার এখান থেকে আমরা চট করে দেখে নেব যে এই যে পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ কি পারমাণবিক ব্যাসার্ধ মানে সেটা সমযোজী হতে পারে, ধাতব হতে পারে, ভ্যান ডের ওয়াল হতে পারে, এই পারমাণবিক ব্যাসার্ধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে, ঠিক আছে? এবং সেই বিষয়গুলো পিরিয়ড টেবিলে পর্যায় এবং গ্রুপ বরাবর কিভাবে পরিবর্তন হয় তার উপরে আমরা একটু দেখে নেব যে কিভাবে সেটা হচ্ছে পরিবর্তন হবে পর্যায় বরাবর। আচ্ছা, এখান থেকে এটা শুরু করার আগে একটু চট করে বলে দিই যে কোভ্যালেন্ট বন্ড তো আমরা কি বললাম না, কোভ্যালেন্ট বন্ড যদি দুটো সেম পরমাণু অংশগ্রহণ করে তাহলে আমরা কোভ্যালেন্ট রেডিয়াসটা বের করব। এবার যদি ধরো সাপোজ কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে কিন্তু তারা ভিন্ন ভিন্ন পরমাণু অবস্থান করছে, নরমালি এদের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় স্যার এদের সূত্রটা কি হবে, তো নরমালি যদি সেম পরমাণু ধরে নাও, এই যে ডিসটেন্স আমি বললাম যে তোমার কোভ্যালেন্ট যে রেডিয়াসটা আছে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ডিসটেন্সটা এ এবং এ দুটো সেম পরমাণু, তো তার মাঝখানে ডিসটেন্সে তাহলে কি হবে স্যার, এক্ষেত্রে আমরা বলবো যে তোমার এই কোভ্যালেন্ট রেডিয়াস অফ এ প্লাস কোভ্যালেন্ট রেডিয়াস অফ এ দুটোরই ব্যাসার্ধ কোভ্যালেন্ট রেডিয়াস, তাহলে এই ডিসটেন্সটা পেয়ে যাবো। মানে এই যে টোটাল এই ডিসটেন্সটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, এই ডিসটেন্সটাকে আমরা ডি এ বললাম এবং তার মানে তাহলে কি এই ডিসটেন্সটা এবং এই ডিসটেন্সটা যদি যোগ করে দিই, অর্থাৎ কি এর যে ডিসটেন্সটা, এর যে কোভ্যালেন্ট ব্যাসার্ধটা আর এর যে কোভ্যালেন্ট ব্যাসার্ধটা যদি যোগ করে দিই তাহলে আমরা এই কোভ্যালেন্ট ডিসটেন্সটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা বলতে পারবো না 2RA বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা RA সমান কি পেয়ে যাবো না কোভ্যালেন্ট যে তোমার কোভ্যালেন্ট যে ডিসটেন্সটা, অর্থাৎ কি কোভ্যালেন্ট টোটাল যে ডিসটেন্সটা দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্সটা সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না তোমার ওই সমযোজী ব্যাসার্ধটার মান বের করতে পারবো। যদি সেটা তোমার ভিন্ন ভিন্ন পরমাণু অবস্থান করে, সাপোজ ধরে নাও এই ধরে নাও তোমার সেক্ষেত্রে আছে এ এবং বি দুটা ভিন্ন ধরনের পরমাণু অবস্থান করছে, তাহলে এবার এই ভিন্ন ধরনের পরমাণু অবস্থান করলে সেক্ষেত্রে কি হবে, কোভ্যালেন্ট রেডিয়াস অফ এ প্লাস কোভ্যালেন্ট রেডিয়াস অফ বি হবে। এবার এক্ষেত্রে যদি দুটো ভিন্ন ভিন্ন আছে তো তাহলে তোমার এক্ষেত্রে যদি তোমার ওই তাদের মধ্যে যদি ডিসটেন্সটা দেওয়া থাকে এবং কোনো একটা যদি তোমার কোভ্যালেন্ট রেডিয়াস যদি দেওয়া থাকে তাহলে আরেকটার কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াস আমাদের কি করতে হবে, এই ডিসটেন্সটা থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পাবো না। তাহলে ডিসটেন্সটা দেওয়া থাকলে আরেকটার অবশ্যই কোভ্যালেন্ট ব্যাসার্ধ দেওয়া থাকবে, এই ডিসটেন্সটা যদি আমরা মাইনাস করি তাহলেই কিন্তু এদের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো। সেটা যদি হেটেরো অ্যাটম হয়, হেটেরো অ্যাটম মানে কি দুটো ভিন্ন প্রকৃতির অ্যাটমের ক্ষেত্রে যদি কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, আর যদি সম প্রকৃতির হয় তাহলে তো সেক্ষেত্রে ডিসটেন্সটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু তার ব্যাসার্ধটা নির্ণয় করে ফেলতে পারবো। এটা গেল তোমাদের পারমাণবিক ব্যাসার্ধ গল্পটা। এবার চট করে আমরা দেখে নিই কি কোন কোন বিষয়ের উপর পারমাণবিক ব্যাসার্ধটা নির্ভর করে। তো পারমাণবিক ব্যাসার্ধ মেইনলি 4টা বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে? সেই 4টা বিষয় কি কি দেখো, নিউক্লিয়াসের আধানের উপর নির্ভর করে, কক্ষপথের সংখ্যার উপর নির্ভর করে, বন্ধনের সংখ্যা এবং সংকর কক্ষকের এস চরিত্র। দেখো এই বিষয়টা আমরা পরের চ্যাপ্টারে পড়বো, তাও আমি একটু ব্যাপারটা বলে রাখি। দেখো নিউক্লিয়াসের আধান মানে কি, দেখো যখন এই যে দুটো পরমাণু যখন পাশাপাশি যখন অবস্থান করছে তখন এর নিউক্লিয়াসের যত বেশি আধান হবে আর এর নিউক্লিয়াসের যত বেশি আধান হবে তখন তারা কি করবে, তত তাদেরকে নিজে মানে তীব্রভাবে আকর্ষণ করবে। এবার আকর্ষণ করবে মানে কি, নিউক্লিয়াসটা দুটো আরো কাছাকাছি চলে আসবে, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধটা তত বেশি
ছোট হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াসের আধানের উপরে কিন্তু পরমাণুর ব্যাসার্ধটা অবশ্যই নির্ভর করবে। আকর্ষণ বল, নিউক্লিয়ার আধান যত বেশি হবে পরমাণুগুলো কাছাকাছি আসবে, তার মানে ব্যাসার্ধটা তো কমে যাবে। আর নিউক্লিয়ার আধান যদি কম হয় তাহলে পরমাণুগুলো দূরে দূরে থাকবে, তাহলে কিন্তু ব্যাসার্ধটাও ছোট হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি ধরে নাও তোমার কক্ষপথের সংখ্যা যদি বাড়তে থাকে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও তোমার হচ্ছে গিয়ে এইচ এবং এইচ এর মধ্যে বন্ধনটা, আর ধরে নাও ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে বন্ধনটা, মানে যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে কি 1s একটাই কক্ষপথ থাকে এবং ক্লোরিনের ক্ষেত্রে তো তোমার 3টা কক্ষপথ থাকে, তাহলে এর তৃতীয় কক্ষপথের সঙ্গে কিন্তু এই ক্লোরিনের কিন্তু ব্যাসার্ধ হচ্ছে। তো তাহলে অফকোর্স কক্ষপথ বাড়ার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস গুলো কি হবে, তো শেষ কক্ষপথ থেকে নিউক্লিয়াসটার মধ্যে দূরত্বটা অনেকটা বাড়বে। তো তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার অবশ্যই ব্যাসার্ধটা বাড়তে থাকবে। অর্থাৎ তাহলে কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকবে পরমাণুর ভেতরে, তার কিন্তু তোমার ব্যাসার্ধর মানও তত বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, নেক্সট কথা স্যার, বন্ধনের সংখ্যা। অর্থাৎ কি, যে যখন দেখো তাদের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেই বন্ধনের যে তোমার যে বন্ধনের যে দৈর্ঘ্যটা হবে, সে তার মধ্যে যত বেশি ট্রিপল বন্ড থাকবে বা বন্ধনের সংখ্যা যত বাড়তে থাকবে, তাদের মধ্যে বন্ধনটাও কিন্তু তত কমতে থাকবে। যেমন ধরে নাও সি বন্ড সি যদি থাকে, তাহলে তাদের মধ্যে যে বন্ধনের যে দৈর্ঘ্যটা হবে, সেটা যদি ডাবল বন্ড থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বন্ধনটা আরো বেশি ছোট হয়ে যাবে। আর এবং কার্বন যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে সেই বন্ধনটা তো আরো বেশি ছোট হয়ে যাবে। দেখো এখানে একটা বন্ধন থাকলে সেটাকে আমরা সিগমা বন্ধন বলি, আর যখনই এখানে একটা সিগমা একটা পাই চলে আসবে, আর এখানে বাকি দুটো হচ্ছে গিয়ে পাই, এটা পাই একটা সিগমা। তো তাহলে দেখো যখন এই যে বন্ধনের সংখ্যা বাড়তে থাকবে, মানে মাল্টিপল বন্ধনের দিকে যখন যাবে, তখন কিন্তু বন্ধনটা তো বেশি ছোট হয়ে যাবে। কারণ একটা বন্ধন দ্বারা কার্বনটাকে আকর্ষণ করছিল, এবার দুটো বন্ধন আরো কাছাকাছি চলে আসবে, 3টা বন্ধন হলে আরো কাছাকাছি চলে আসবে। তাহলে এই যে দুটা পরমাণু অংশগ্রহণ করছে, তাদের মধ্যে বন্ধনের সংখ্যা যত বাড়তে থাকবে, বন্ধনের দৈর্ঘ্যটাও কিন্তু তত কমতে থাকবে। ঠিক আছে, এক নম্বরে সংকর কক্ষকের চরিত্র। দেখো এটা আমরা হাইব্রিড অরবিটাল আমরা এখনো পড়িনি, কেমিক্যাল বন্ডিং এর মধ্যে পড়বো। আপাতত তোমরা এটুকু ধারণা রাখো যে আমাদের কাছে হাইব্রিড অরবিটাল আছে এরকম, যে যদি সেটা সিঙ্গেল বন্ড হয়, তাহলে তার মধ্যে আমরা ধরি যে sp3 সংকরায়িত হয়, sp3 সংকরায়িত হতে পারে, একটা হতে পারে sp2 হতে পারে, আর একটা হতে পারে sp হতে পারে। আপাতত তোমাদের 3টা হাইব্রিড অরবিটাল বলছি। তো এখান থেকে দেখো এই 3 ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি হতে পারে। তো যেখানে s ক্যারেক্টার যত বেশি থাকবে, s ক্যারেক্টার মানে কি, যে s অরবিটালের ভাগ আর কি, কারণ এগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, এখানে একটা s এবং 3টা p অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। তাহলে যেখানে s এর পরিমাণটা বেশি থাকবে, কারণ যেহেতু s অরবিটালটা নিউক্লিয়াসের খুব কাছে থাকে, তার যেখানে s অরবিটালের পরিমাণটা যত বেশি থাকবে, সেখানে কিন্তু সেই অরবিটালের তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। অর্থাৎ কি, তার যে বন্ধন করার যে ক্ষমতা সেটা বাড়তে থাকবে। অর্থাৎ কি, তাদের মধ্যে বন্ধনটা তত বেশি ছোট হতে থাকবে। অর্থাৎ কি, যেহেতু দেখো sp এর মধ্যে s ক্যারেক্টার থাকে 50%, কারণ s এবং p মিলে টোটাল 100%, তাহলে এখানে s ক্যারেক্টার হচ্ছে 50%। এখানে sp2 এর মধ্যে s ক্যারেক্টার হচ্ছে 33.33%। ঠিক আছে, আর এর মধ্যে কি তোমার s ক্যারেক্টার হচ্ছে 25%। তাহলে যেখানে তোমার s ক্যারেক্টারটা বেশি, তাহলে sp, অর্থাৎ কি, যে যেখানে তোমার sp হাইব্রিড কার্বন থাকবে, তো sp হাইব্রিড কার্বনের মধ্যে কিন্তু তোমার কি হয় না, বন্ডটা সবসময় ছোট হবে। আর যেখানে তোমার sp3 হাইব্রিড অরবিটাল গুলো থাকবে বা sp3 হাইব্রিড কার্বন থাকবে, যেমন ধরুন এটা সিঙ্গেল বন্ড করে আছে, মানে এই কার্বনটা তোমার sp3 সংকরায়িত, আর এখানে ট্রিপল বন্ড করে আছে, মানে এই কার্বনটা sp সংকরায়িত। তো এই দুটো sp কার্বনের মধ্যে দূরত্ব কিন্তু সবসময় কম হবে, যেহেতু তাদের মধ্যে s ক্যারেক্টারটা বেশি আছে। আর দুটো sp3 সংকরায়িত কার্বনের মধ্যে দূরত্ব কিন্তু সবসময় বেশি হবে। তো তাহলে তোমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে কার্বন সেটা যদি sp3 সংকরায়িত হতে থাকে, তার দৈর্ঘ্যটা সবসময় বড় হবে। তারপরে আসবে কার্বন, তার মধ্যে যদি sp2 সংকরায়িত থাকে, তারপরে আসবে কার্বন sp সংকরায়িত হলে। এই 3 ধরনের বন্ধনে আমরা অর্ডারটা আমরা বুঝতে পারলাম। এরপরে গেল এই কয়েকটা বিষয়ের উপর তোমার কি পারমাণবিক ব্যাসার্ধ নির্ভর করছে। এবার আমরা দেখে নেব যে পর্যায় বরাবর তোমার পারমাণবিক ব্যাসার্ধ কি পরিবর্তন হয় এবং তোমার গ্রুপ বরাবর কিভাবে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন হয়। দেখো পরমাণুর ব্যাসার্ধ সাধারণত তোমার আমরা যদি পিরিয়ড বরাবর যখন আমরা পরমাণু ব্যাসার্ধ জন্য আমরা যদি পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকি, তো তাহলে কি হবে, ব্যাসার্ধ কি হবে স্যার, ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক আছে, ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক আছে, হ্রাস পাবে। আর যদি আমরা উপর থেকে যদি নিচের দিকে যেতে থাকি, তাহলে ব্যাসার্ধ কি হবে স্যার, ব্যাসার্ধ কি হবে না, বৃদ্ধি পাবে। এটা তো আমরা নরমালি জানি। কেন স্যার, যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তো তাহলে ধরে নাও সাপোজ এখানে তোমার আছে ধরে নাও তোমার লিথিয়াম, তারপরে ধরে নাও বেরিলিয়াম,
তারপরে আমরা কিন্তু এস এবং পি ব্লকের ক্ষেত্রে আমরা কথাটা ভাবছি, ঠিক আছে। মেইনলি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা তোমার হচ্ছে কি প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে আমরা ব্যাপারটা ভাবছি এস এবং পি ব্লকের ক্ষেত্রে। বেরিলিয়াম, তারপরে কি আসে স্যার, বেরিলিয়ামের পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ঠিক আছে। দেখো এদের ক্ষেত্রে কি হয় না, তোমার দেখো লিথিয়ামের ক্ষেত্রে তোমার কি হচ্ছে স্যার, এখানে তোমার ওই সেম কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে, সেম কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে। এবার যত আমরা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকবো, যেহেতু যে অতিরিক্ত যে ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে, তো সেই ইলেকট্রন গুলো প্রত্যেকের মধ্যে কিন্তু সেম কক্ষপথের মধ্যে অ্যাড হচ্ছে। কারণ লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে কি হবে 2,1, এর ক্ষেত্রে কি হবে স্যার 2,2, এর ক্ষেত্রে কি হবে 2,3, এর ক্ষেত্রে 2,4, এর ক্ষেত্রে কি হবে 2,5, এর ক্ষেত্রে 2,6, এক্ষেত্রে 2,7। দেখো এদের সবার মধ্যে কিন্তু তোমার সেম কক্ষপথ, মানে 2 নম্বর কক্ষপথেই কিন্তু সবার মধ্যে ইলেকট্রনটা অ্যাড হয়েছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে একই কক্ষপথের মধ্যে অ্যাড হচ্ছে, কিন্তু তোমার সঙ্গে সঙ্গে যেহেতু নিউক্লিয়ার চার্জটাও কি হচ্ছে গিয়ে বৃদ্ধি পাচ্ছে আর কি। তো তাই জন্য কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, পরমাণুর আকারগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে। কেননা তাহলে আমরা কি বলতে পারছি যে যত আমরা পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, যেহেতু সেক্ষেত্রে কক্ষপথের কোনো চেঞ্জ হয় না, একই কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো অ্যাড হয়, তাই জন্য পরমাণুর নিউক্লিয়ার আধান, যেটাকে বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয়ার আধানের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য ব্যাসার্ধও কিন্তু হ্রাস পেয়ে যায়। একই রকমভাবে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, এক্ষেত্রে কি হবে, নতুন কক্ষপথ অ্যাড হবে, তাই না। যেমন লিথিয়াম থেকে আমরা সোডিয়ামে আসছি, তো সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে স্যার 2,8,1। দেখো এক্ষেত্রে নতুন কক্ষপথের মধ্যে ইলেকট্রন অ্যাড হচ্ছে, তাই জন্য সেম পর্যায় বরাবর, সেম গ্রুপ বরাবর আমরা যদি উপর থেকে নিচে আসি, তো তাহলে কি হবে না, পরমাণুর নতুন কক্ষপথ অ্যাড হওয়ার জন্য পরমাণুর কিন্তু আকার কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো তাহলে এটা তো গেল হচ্ছে তোমার কি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা হচ্ছে এস ব্লক এবং পি ব্লকের ক্ষেত্রে গল্প। এবার দেখা গেছে কি স্যার, কিছু কিছু জায়গায় তোমার দেখো এই জায়গাগুলো আমরা একটু ভালো করে ফলো করব, যে দেখা গেছে যে সেম গ্রুপ বরাবর কিন্তু তোমার ওই ব্যাসার্ধের ক্রমটা কিন্তু সমান অনুপাতে কিন্তু বৃদ্ধি পায় না, ঠিক আছে। এই জায়গা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। যেমন ধরে নাও তোমার বোরন, তারপর হচ্ছে কি অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে কি ইন্ডিয়াম, তারপর হচ্ছে কি থ্যালিয়াম, ঠিক আছে। দেখো বোরন থেকে যখন অ্যালুমিনিয়ামে গেলাম, তখন নতুন একটা কক্ষপথ অ্যাড হবে, তাই জন্য কি হবে, যেমন এটা 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে যাচ্ছি, এটা 2 নম্বর পর্যায়ে, এটা 3 নম্বর পর্যায়ে, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর পর্যায়ে। যখন আমরা 2 থেকে 3 নম্বর পর্যায়ে যাচ্ছি, নতুন কক্ষপথ অ্যাড হওয়ার জন্য এর ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে একই রকম 3 থেকে যখন 4-এ যাব, তখন কি হবে, আবার নতুন ব্যাসার্ধ অ্যাড হবে, নতুন কক্ষপথ অ্যাড হবে। তো তাহলে সেক্ষেত্রে গ্যালিয়ামের ব্যাসার্ধ কি হবে, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, তাহলে গ্যালিয়ামের ব্যাসার্ধ কি হবে স্যার, আরো বড় হবে। তো তাহলে দেখা যাচ্ছে কি স্যার, এক্ষেত্রে দেখা গেল যে বোরন থেকে অ্যালুমিনিয়ামে যাওয়ার ফলে ব্যাসার্ধ যে পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছিল, গ্যালিয়ামের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ ব্যাসার্ধর বৃদ্ধি পায় না। কেন স্যার, এক্ষেত্রে এটা কেন হচ্ছে? দেখো যদি আমরা ভালো করে পিরিয়ডিক টেবিলটা লক্ষ্য করি, তো তাহলে গ্যালিয়ামের আগে দেখো এখানে কিন্তু আরো 10টা ট্রানজিশন এলিমেন্ট আছে। এই জায়গাটা কি হচ্ছে কি, আরো 10টা ট্রানজিশন এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ডি অরবিটাল আছে, এবং এদের মধ্যে কি হচ্ছে, ডিটা পরিপূর্ণ অবস্থায় আছে, কারণ D10 হওয়ার পরে কিন্তু গ্যালিয়ামে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি। আর আমরা জানি যে স্ক্রিনিং এফেক্ট, আমরা এর আগের দিনে ক্লাসে পড়েছিলাম, আবরণ করার ক্ষমতা যে সব থেকে বেশি এস এর হয়, তারপরে পির হয়, তারপরে ডির হয়, তারপরে এফ এর হয়, ঠিক না। আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। যেহেতু ডি এর আবরণ করার ক্ষমতাটা কম হয়, এবং এর ক্ষেত্রে যেহেতু আগে ডিতে তোমার 10টা ইলেকট্রন আছে, তো তাই জন্য তোমার কি হচ্ছে কি, ডির মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, তো ডি অরবিটালটার আবরণ করার ক্ষমতা কম হওয়ার জন্য ওর পরে, ডির পরে যে কক্ষপথ আছে, সেই কক্ষপথের ইলেকট্রন গুলো, মানে বাইরের কক্ষপথ গুলোকে নিউক্লিয়াস আরো বেশি কাছের দিকে টেনে রাখতে পারবে। তাই জন্য অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে যাওয়ার সময় ব্যাসার্ধ যতটা বাড়ার কথা ছিল, ততটা কিন্তু বৃদ্ধি পায় না। একই রকম ভাবে গ্যালিয়াম থেকে যখন ইন্ডিয়ামে গেলাম, তখন কিন্তু ব্যাসার্ধের কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু যখন আমরা ইন্ডিয়াম থেকে যখন থ্যালিয়ামে যাচ্ছি, তখন কিন্তু ব্যাসার্ধের আবার অতটা পরিমাণ বৃদ্ধি পায় না। তার কারণটা কি স্যার, কেননা এই যখন যাচ্ছি, তখন এই যে থ্যালিয়ামের আগে এখানে কিন্তু 14টা তোমার ইনার ট্রানজিশন এলিমেন্ট, মানে এখানে কিন্তু এফ ব্লক এলিমেন্টটা অবস্থান করে,
ঠিক আছে, এখানে কিন্তু এফ এর মধ্যে ইলেকট্রন ঢুকে যায়। এবার দেখো এর মধ্যে এফ অরবিটাল থাকার জন্য যেহেতু এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা খুবই কম, তাই জন্য কি হচ্ছে কি এফ এর 14টা ইলেকট্রন থাকার জন্য এর যে বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো, ধরো থ্যালিয়ামের ক্ষেত্রে ধরো এখানে এফ আছে, তারপরে গিয়ে তোমার এফ এর পরে গিয়ে তোমার এখানে তোমার হচ্ছে গিয়ে ওই 3s তারপরে 3p এর মধ্যে গিয়ে ইলেকট্রনটা ঢুকছে আর কি, মানে পি অরবিটালের মধ্যে ইলেকট্রন ঢুকছে। তাহলে নিউক্লিয়াস কি করবে, এর পি ইলেকট্রন গুলোকে, যেহেতু এফ এর আবরণ করার ক্ষমতা কম, এর পি ইলেকট্রন গুলোকে আরো বেশি করে নিউক্লিয়াস নিজের দিকে টেনে রাখবে। তাই জন্য এখান থেকে এখানে গেলে ব্যাসার্ধ যতটা বাড়ার কথা ছিল ততটা কিন্তু বৃদ্ধি পায় না। তো তাহলে এই জায়গাটা আমরা একটু ভালো করে খেয়াল রাখবো যে যখন আমরা তোমার এখানে কি বললাম 2 থেকে যখন 3 নম্বর পর্যায়ে যাচ্ছি, তাহলে ব্যাসার্ধ যতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কখনোই কিন্তু 3 থেকে 4-এ বা হচ্ছে কি তোমার এখান থেকে 5 থেকে 6-এ যাওয়ার সময় কিন্তু ব্যাসার্ধের অতটা বৃদ্ধি পায় না। তার কারণ এর মধ্যে ডি অরবিটাল থাকে আর এর মধ্যে এফ অরবিটালটা পরিপূর্ণ অবস্থায় থাকে। এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা সবথেকে কম, ডি ক্ষমতা তারপরে। তো তাই জন্য আমরা নরমালি বলবো যে পিরিয়ড টেবিল বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কিন্তু যখন 3 থেকে 4-এ যাচ্ছি তখন ব্যাসার্ধ অতটা বৃদ্ধি পায় না, আবার 5 থেকে 6 গেলেও ততটা ব্যাসার্ধ বৃদ্ধি পায় না। এই ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার ব্যাসার্ধের গল্প, পারমাণবিক ব্যাসার্ধের গল্প, কেন এরকম হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার স্যার আমরা একটু ডির ক্ষেত্রে চলে আসবো। ডির যদি তোমার ব্যাসার্ধটা যদি দেখো একটু ভালো করে, যেহেতু তোমার বইতে এটা পুরো ডিটেলস এখন দেওয়া নেই, কিন্তু এটা আমরা কিন্তু তোমার হচ্ছে গিয়ে ক্লাস 12 এর ট্রানজিশন এলিমেন্ট যখন আমরা পড়বো তখন কিন্তু এই জিনিসটা করতে হবে। আমরা যদি 3D ট্রানজিশন এলিমেন্টের কথা বলি, অর্থাৎ কি যাদের মধ্যে 3D তে ইলেকট্রন থাকবে তাদেরকে 3D ট্রানজিশন বা চতুর্থ পর্যায়ের ট্রানজিশন এলিমেন্ট গুলো, যেমন কি আছে স্ক্যান্ডিয়াম, তারপরে কি আছে স্যার টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে স্যার ক্রোমিয়াম, তারপরে তোমার ক্রোমিয়ামের পরে কি আছে স্যার ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, তারপরে হচ্ছে কোবাল্ট, তারপরে হচ্ছে কি নিকেল, কপার, জিঙ্ক, তাই তো। এই যে সারির যে 10টা এলিমেন্ট আছে তাদের কি হবে স্যার, নরমালি আমরা জানি স্ক্যান্ডিয়াম থেকে যত জিঙ্কের দিকে যাব তত কি হবে স্যার ব্যাসার্ধটা হ্রাস পেয়ে যাবে। কিন্তু দেখো এদের ক্ষেত্রে কিন্তু ওই সেম ওই অর্ডারে কিন্তু মানে না, এদের ক্ষেত্রে একটু মানে বৃদ্ধি বা হচ্ছে তোমার যে ব্যাসার্ধ যে হ্রাসের যে কমটা সেটা কিন্তু খুবই কম হয়। কেন? কারণ 1 নম্বর কথা, এদের ক্ষেত্রে যে ইলেকট্রন আমরা যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখি কি হয় স্যার 3D 1 to 10, তারপরে তোমার কি 4s 1 to 2, এটা হচ্ছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো এদের ক্ষেত্রে কি হয় স্যার, যে নতুন যে ইলেকট্রনটা সেটা অ্যাড হচ্ছে ডি অরবিটালের মধ্যে, মানে ভেতরে কক্ষপথের মধ্যে অ্যাড হচ্ছে। এবার অ্যাড হওয়ার সময় কি হচ্ছে, যখন আমরা দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে এর ক্ষেত্রে কি হবে 3D 1 4s2, ঠিক আছে। এরপরে 1 নম্বর কথা, তারপরে টাইটেনিয়ামে আসবে তখন 3D 2 হবে, 4s2 হবে, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 3D 3 হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D 5 হবে আর 4s1 হবে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3D 5 হবে, 3D 5 4s2, এর ক্ষেত্রে 3D 6 হবে, এর ক্ষেত্রে 3D 7 হবে, এর ক্ষেত্রে 3D 8 হবে, ঠিক আছে 3D 8 হবে, এর ক্ষেত্রে 3D 10 হবে, জিঙ্কের ক্ষেত্রে 3D 10 হবে। এবার এই জায়গাটা ব্যাপারটা দেখো স্যার, এবার ব্যাসার্ধ আমি কি বললাম কিসের উপর নির্ভর করে, ব্যাসার্ধ নির্ভর করে নিউক্লিয়ার চার্জের উপরে। দেখো নরমালি যখন আমরা নরমালি জানি কি যে যত আমরা বাদিক থেকে ডান দিকে যাই নিউক্লিয়ার আধান, নিউক্লিয়াসের কার্যকারী নিউক্লিয়ার আধানের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে। দেখো এখানে আমাদের দুটো জিনিস ফ্যাক্টর করে আর কি। একটা জিনিস কি, যে যখন আমরা এই দেখো স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত, যত আমরা স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত যাচ্ছি তত কি হয় না তোমার হচ্ছে কি জেড এফেক্টিভ মানে কি স্যার, জেড এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মানে হচ্ছে কি কার্যকারী নিউক্লিয়ার আধান। তো এদের ক্ষেত্রে যত আমরা এদিকে যাচ্ছি কার্যকারী নিউক্লিয়ার আধানের মানটা বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে, বৃদ্ধি পেতে থাকে। কার থেকে না ইলেকট্রন রিপালশনের থেকে। তো দেখো যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, কারণ দেখো ডি তে আমরা ডি অরবিটাল ধরে নাও, ম্যাক্সিমাম আমরা ডি অরবিটালটা আকার ধরে নাও এরকম, ঠিক আছে। এবার একটা ইলেকট্রন ঢোকালাম, এর মধ্যে কিচ্ছু ঝামেলা হলো না, দুটো ঢোকালাম কিছু ঝামেলা হলো, তিনটা ঢোকালাম কোনো ঝামেলা হলো না, চারটা ঢোকালাম কোনো ঝামেলা হলো না, পাঁচটা ঢোকালাম কোনো ঝামেলা হলো না। এবার যখন 6টা ঢোকাতে যাচ্ছি, দেখো এবার কিন্তু 6টা ঢোকানোর ফলে এদের মধ্যে কিন্তু জায়গা ধীরে ধীরে কমছে। তো কমার ফলে কিন্তু ইলেকট্রন তখন আমার একটা বিকর্ষণ শুরু হয়ে যাবে। তখন ইলেকট্রন যত আমি এক্সট্রা করে ইলেকট্রন ঢোকাবো এবার নিজেদের মধ্যে কিন্তু বিকর্ষণ শুরু হবে। তো বিকর্ষণ শুরু হওয়ার ফলে তখন কিন্তু ওই ব্যাসার্ধ যতটা কমার কথা ছিল তখন কিন্তু সেটা কমতে পারবে না। এবং দেখা যাবে কি স্যার, এই ম্যাঙ্গানিজ পর্যন্ত স্ক্যান্ডিয়াম থেকে যত ম্যাঙ্গানিজ পর্যন্ত যায় তত ব্যাসার্ধ কমতে থাকে। এবার দেখা যায় কি এদের ক্ষেত্রে মানে আয়রন কোবাল্ট নিকেল এই তিনজনের ক্ষেত্রে, যেটা আমরা
মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল দেখলাম একই গ্রুপে ছিল। এই তিনজনের ক্ষেত্রে দেখা যায় কি স্যার ব্যাসার্ধটা অলমোস্ট একই রকম হয়ে যায়, কেননা ওদের ক্ষেত্রে কি হয় মানে প্রথম এই পর্যন্ত মানে স্ক্যান্ডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত এদের ক্ষেত্রে জেড এফেক্টিভের মানটা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং আয়রন থেকে কোবাল্ট নিকেলের পর্যন্ত, আয়রন থেকে নিকেল পর্যন্ত কি হয় এই জেড এফেক্টিভ সমান সমান হয়ে যায় ইলেকট্রন রিপালশন, ঠিক আছে, রিপালশন এটা সমান হয়ে যায়। এবং তারপরে আবার দেখা যায় কি স্যার, তারপরে যখন আমরা কপার থেকে জিঙ্কের দিকে যাচ্ছি তখন জেড এফেক্টিভটা আরো কমে যায়, বরঞ্চ বাড়ার কথা যেখানে সেখানে কমে যায়, এবং এখান থেকে ইলেকট্রন রিপালশনটার মানই তখন বেশি হয়ে যায়। তখন ইলেকট্রন রিপালশনটা বেশি হওয়ার জন্য দেখা যায় কি কপারের থেকে জিঙ্কের ব্যাসার্ধ কিন্তু বড় হয়। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই জায়গাটায় কোশ্চিন হয় যে আমরা নর্মালি এদিক থেকে এদিকে গেলে তো নর্মালি জানি কি হয় যে তাহলে ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে, আমরা জানি বাদিক থেকে যত ডান দিকে যাচ্ছি ব্যাসার্ধ কমতে থাকে, তাহলে ওই হিসেবে স্যার জিঙ্কের ব্যাসার্ধটা সব থেকে কম হওয়া উচিত, কিন্তু দেখা যায় যে জিঙ্কের ব্যাসার্ধ কিন্তু কপারের থেকে কিন্তু কম হয়, বেশি হয়ে যায়। তো তার কারণটা কি, যে জিঙ্কের মধ্যে যেহেতু ডিতে তোমার 10টা ইলেকট্রন চলে আসে, তাহলে জিঙ্কের ক্ষেত্রে যে এফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জ তার থেকে ইলেকট্রন বিকর্ষণটা বেশি হয়ে যায়, তাই জন্য বিকর্ষণ বেশি হওয়ার জন্য কি হবে ইলেকট্রনগুলো কি হবে নিউক্লিয়াস থেকে দূরের দিকে চলে যাবে, তাই জন্য তার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধর মানটা বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে কেন এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, বুঝতে পেরেছে, এটা ট্রানজিশনের গল্প হলো। আর ল্যান্থানাইটের ক্ষেত্রে তো আমরা জানি যে ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে বা এফ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধ কি হয়, যে ওদের ক্ষেত্রে তোমার একটু যতটা কমার কথা তার থেকে বেশি পরিমাণে কমে যায়। কেন? কারণ এফ এর ক্ষেত্রে স্ক্রিনিং করার ক্ষমতাটা অনেক কম, তাই জন্য কিন্তু ল্যান্থানাইটের ক্ষেত্রে ল্যান্থানাইট সংকোচন দেখা যায়। ঠিক আছে, এফ ব্লকের ক্ষেত্রে এফ সংকোচন দেখা যায়, এটা আমরা জানি। তো তাহলে মোটামুটি ব্যাসার্ধের গল্প, পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। তাহলে নরমালি আমরা বুঝতে পেরে গেছি, এবং যে এক্সেপশনাল যে কেসগুলো আছে সেগুলো আমরা বুঝতে পেরে গেছি। আরেকটা জিনিস স্যার এখান থেকে, তো নরমালি যত স্যার লিথিয়াম থেকে যত আমরা এখান থেকে যাচ্ছি নিয়নের দিকে যাচ্ছি, তো তাহলে স্যার আমরা জানি কি বললাম এখনই বললাম বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তত ব্যাসার্ধের মান কত হয়ে যাবে, তত হ্রাস পাবে। তাহলে ওই হিসেবে তোমার নিয়নের ব্যাসার্ধ সব থেকে ছোট হওয়ার কথা, তাই না? নিয়নের ব্যাসার্ধ সব থেকে ছোট হওয়ার কথা, কিন্তু দেখা যায় স্যার কি যে নোবেল গ্যাসগুলোর ব্যাসার্ধ কিন্তু বাকিদের থেকে কিন্তু বেশি হয়ে যায়, বা তোমার হ্যালোজেন বা এদের থেকে কিন্তু নোবেল গ্যাসগুলোর ব্যাসার্ধ বেশি হয়। তার কারণটা কি স্যার? তার কারণটা হচ্ছে কি, নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ধাতব বন্ধন বা সমযোজী বন্ধন ক্যালকুলেশন করি না। কেন? কেননা নোবেল গ্যাসগুলো কিন্তু কখনো তাদের নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে না। এবার তারা নিজেদের মধ্যে যদি বন্ধন তৈরি না করে, তো তাহলে তাদের মধ্যে আমরা কোন ব্যাসার্ধটা ক্যালকুলেশন করব না, তাদের মধ্যে হচ্ছে ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধটা ক্যালকুলেশন করা হয়। কারণ ওই গ্যাসগুলো কঠিন অবস্থায় যত কাছাকাছি আসবে, কারণ তারা তো বন্ডিং তো করবে না, বন্ডিং না করার জন্য তারা কি দূরে দূরে অবস্থান করবে। তো তাহলে তাদের ক্ষেত্রে যেহেতু আমরা ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধটা ক্যালকুলেশন করছি, এবং ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধ যেহেতু অন্যান্য ব্যাসার্ধগুলোর থেকে সব বেশি হয়, তো তাই জন্য কি হচ্ছে তোমার নোবেল গ্যাসগুলোর কিন্তু ব্যাসার্ধ সবসময় বড় হয়। এই তোমার হ্যালোজেন বা তোমার চালকোজেন এই মৌলগুলোর তুলনায় নোবেল গ্যাসগুলোর কিন্তু ব্যাসার্ধ বেশি হয়। তার কারণটা আমরা বুঝতে পেরে গেছি যে নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধ ক্যালকুলেশন করি, আর বাকিগুলোর ক্ষেত্রে ধাতুগুলোর ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ আমরা ক্যালকুলেশন করি, আর অধাতুগুলোর ক্ষেত্রে আমরা সমযোজী বন্ধন ক্যালকুলেশন করি। তো তাই জন্য কিন্তু এই গল্পটা হচ্ছে যে নোবেল গ্যাসগুলোর ব্যাসার্ধ সবসময় বেশি হয়। কেন? যদিও নোবেল গ্যাসগুলো একদম ডান দিকে অবস্থান করে, একদম লিস্ট ডান দিকে, একদম কি সবার শেষে অবস্থান করে, তাহলে ওই সময় এদের ব্যাসার্ধ সবার থেকে ছোট হওয়ার কথা, কিন্তু এদের ব্যাসার্ধ কি হয় বাকিদের থেকে বড় হয়। তার কারণটা কি? তার কারণটা আমরা বুঝতে পেরে গেছি যে এদের ক্ষেত্রে ভ্যান ডের ওয়াল ব্যাসার্ধটা ক্যালকুলেশন করা হয়। আর স্যার সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে যে ট্রানজিশন এলিমেন্টের কথা, সেটা তো আমি এর আগের দিনে ব্যাসার্ধের গল্পটা বলেছিলাম, ওই যে ল্যান্থানাইট সংকোচনের ফলাফল, যেখানে আমরা বলেছিলাম যে তোমার ল্যান্থানাইট যেমন হচ্ছে কি তোমার স্ক্যান্ডিয়াম, তারপরে ইট্রিয়াম, তারপরে হচ্ছে কি ল্যান্থানাম, তারপরে তোমার কি টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হফনিয়াম, তারপরে হচ্ছে কি ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, তারপরে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলেছিলাম, এই যে ল্যান্থানামের পরে এখানে আরো 14টা তোমার কি এফ ব্লকের মৌল আছে, এবং যেহেতু এফ এর স্ক্রিনিং এফেক্ট খুবই কম হয়, তাই এদের মধ্যে যেহেতু সবার মধ্যে 14টা করে তোমার এফ ইলেকট্রন থাকার জন্য কি হবে না, টাইটেনিয়াম থেকে জিরকোনিয়ামে গেলাম, ব্যাসার্ধ বৃদ্ধি পেল, কিন্তু দেখা গেল জিরকোনিয়াম এবং হাফনিয়ামের ব্যাসার্ধ কিন্তু একদম প্রায় সমান হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মলিবডেনাম, টাংস্টেন, তারপরে তোমার ম্যাঙ্গানিজ, টেকনেসিয়াম, রিহেনিয়াম, ঠিক আছে, তারপরে ম্যাঙ্গানিজের পরে কি আয়রন, রুথিনিয়াম, অসমিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধটা কি হয়ে যায় অলমোস্ট সমান হয়ে যায়। অর্থাৎ কি এই যে তোমার 3 নম্বর 4 নম্বর গ্রুপ থেকে তোমার প্রত্যেকটার কি হয় হচ্ছে তোমার 5 নম্বর এবং 6 নম্বর পর্যায়ের ব্যাসার্ধ কিন্তু প্রায় সমান হয়ে যায়। তার কারণ হচ্ছে কি ল্যান্থানাইট সংকোচন।
তারপরে স্যার আমরা নেক্সট চলে আসবো আয়নীয় ব্যাসার্ধ। ঠিক আছে, আয়নীয় ব্যাসার্ধ মানে কি না, আয়নের ক্ষেত্রে মানে ওই পরমাণু থেকে ইলেকট্রন বের করার পরে আমার কি হয়, আয়নের পরিণত হয়। এবার আয়ন তো দুই ধরনের হতে পারে, একটা ক্যাটায়ন হতে পারে, একটা অ্যানায়ন হতে পারে। ক্যাটায়ন আমরা কাকে বলবো স্যার? ক্যাটায়ন মানে কি, ধরুন না কোনো একটা পোষম পরমাণু ছিল, তো তার যোজ্যতা কক্ষে বা শেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন বের করে নেওয়া হয়, এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তো তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো না, Na+ পাবো। তো তাহলে স্যার কি হবে, এই যে ক্যাটায়নটা তৈরি হলো, এই ক্যাটায়নটার ব্যাসার্ধের কি পরিবর্তন হবে? ঠিক আছে, ক্যাটায়ন কাকে বলে সেটা আমরা বুঝতে পেরে গেছি। দেখো নরমাল সোডিয়ামের ভেতরে কি থাকে, প্রোটন থাকে কটা, 11টা প্রোটন থাকে, আর ইলেকট্রন থাকে কটা না, 11টা ইলেকট্রন থাকে। কিন্তু এই Na+ যে ক্যাটায়নটা আছে তার মধ্যে স্যার আমরা যদি দেখি, তাহলে এর মধ্যে প্রোটন থাকবে কটা, 11টা, আর ইলেকট্রন থাকবে কটা না, 10টা, কারণ একটা ইলেকট্রন বের হয়ে গেছে। তো তাহলে স্যার এক্ষেত্রে ক্যাটায়নের ব্যাসার্ধ বেশি হবে না কম হবে? ক্যাটায়নের ব্যাসার্ধ কি হবে, অবশ্যই তোমার এই ছোট হয়ে যাবে, কেননা তুমি মানে 11টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে আরো বেশি কাছাকাছি টানবে। তো তাহলে সোডিয়ামের যে ব্যাসার্ধ হবে, Na+ এর ব্যাসার্ধ তার থেকে অনেক ছোট হবে, তাই জন্য ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় কি হয়, ছোট হবে, তাই তো। আচ্ছা, একরকম ভাবে স্যার যদি অ্যানায়ন হয়, ধরুন ক্লোরিন আছে, এখান থেকে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl- তৈরি হলো, তো তাহলে স্যার এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এর ক্ষেত্রে প্রোটন কটা আছে, 17টা, ইলেকট্রন কটা আছে, 17টা আছে। এবার যখন এর মধ্যে অ্যানায়নটার মধ্যে কি হবে, প্রোটন আছে কত, 17টা, আর ইলেকট্রন কটা আছে স্যার, 18টা। এবার 17টা প্রোটন মিলে 18টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ করার ফলে কি হবে স্যার, এখান থেকে কি অতগুলো ইলেকট্রন থেকে ও আকর্ষণ করতে পারবে, আর ওর শেষ কক্ষপথে 18টা মানে যে ইলেকট্রন, 8টা ইলেকট্রন চলে আসার জন্য কি হবে, ইলেকট্রনের কোন রিপালশনের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো বাড়ার জন্য কি হবে, তখন কি হবে, ইলেকট্রনগুলো বাইরের দিকে ঝুঁকে চলে যাবে। তাই জন্য কিন্তু অ্যানায়নের আকার সবসময় পোষম পরমাণু থেকে কিন্তু অ্যানায়নের আকার সবসময় বড় হবে। এই ব্যাপারটা বুঝতে পেরে গেছি আমরা, বোঝা গেছে। তাহলে দেখো এবার আমরা আইসো ইলেকট্রনিক কাকে বলি স্যার, যে সমস্ত আয়নগুলো মধ্যে তোমার বা আয়ন বা পরমাণুর মধ্যে ইলেকট্রন সমান হবে তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বলবো, তাই তো। তাহলে দেখো তোমার যদি বলা হয় সেম, এবার আমরা নরমালি আমরা দেখবো যে সেম পর্যায় বরাবর যদি আমরা যেতে থাকি তাহলে ব্যাসার্ধের কি পরিবর্তন হবে। তো নরমালি দেখো সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে কটা প্রোটন আছে, প্রোটন আছে কটা, সোডিয়ামের মধ্যে প্রোটন আছে 11টা, আর ইলেকট্রন আছে কটা স্যার, ইলেকট্রন আছে 10টা। এর মধ্যে প্রোটন আছে কটা, 12টা, ইলেকট্রন কটা আছে 10টা। তাহলে সবার মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান, তাই জন্য এদেরকে আমরা কি বলবো না, এই যে আয়নগুলো যে তৈরি হলো, এই আয়নগুলোকে আমরা কি বলবো, আইসো ইলেকট্রনিক বলবো, ঠিক আছে। এবার তোমার পরীক্ষা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাকে বলা হলো যে এই আইসো ইলেকট্রনিক আয়নগুলোর মধ্যে তোমার ব্যাসার্ধের ক্রমে সাজাতে বলতে পারে, তাহলে তাদের ব্যাসার্ধের কি হবে, ক্রমটা কি হবে। তো দেখো যেহেতু এর মধ্যে প্রোটন সংখ্যা সব থেকে বেশি, প্রোটন 13টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে টানছে, তার মানে পজিটিভ আধানের পরিমাণ যত বেশি হবে আইসো ইলেকট্রনিক গুলোর ক্ষেত্রে, পজিটিভ আধানের পরিমাণ যত বেশি হবে তার মানে কি, তার মধ্যে প্রোটন সংখ্যা তত বেশি হবে। তো তার মানে কি, ও তত বেশি করে কিন্তু ইলেকট্রন গুলো, কক্ষপথের ইলেকট্রন গুলোকে তত বেশি করে নিজের দিকে টানবে। তাই জন্য কিন্তু ব্যাসার্ধ এর ক্ষেত্রে কিন্তু সব থেকে ছোট হবে, অর্থাৎ কি এর ব্যাসার্ধ সব থেকে ছোট হবে। আর সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু 11 জন মিলে 10 জনকে টানছে, তাহলে এর ব্যাসার্ধ সব থেকে বড় হবে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এটা বোঝা গেছে। একই রকম ভাবে তোমার যদি বলা হয় যে O2 এবং হচ্ছে কি F-, এই দুজনের মধ্যে কার ব্যাসার্ধ বড় হবে। দেখো এখানে কি হচ্ছে গিয়ে, এরা দুজন আইসো ইলেকট্রনিক, কেননা অক্সিজেনের প্রোটন সংখ্যা কটা, 8টা, ফ্লুরিনের প্রোটন সংখ্যা কটা, 9টা। এবার এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কটা আছে, 8 2 10টা, 10টা ইলেকট্রন আছে, কারণ দুটো ইলেকট্রন এর মধ্যে ঢুকেছে, তাই জন্য 10টা ইলেকট্রন আছে। এর মধ্যে ইলেকট্রন স্যার 9টা ছিল, তার সঙ্গে একটা ঢুকেছে, মানে 10টা, তাই জন্য এরা দুজন পরস্পরের আইসো ইলেকট্রনিক, ঠিক আছে। তো তাহলে স্যার দেখো যেহেতু এখানে 8 জন মিলে 10 জনকে টানবে, এখানে 9 জন মিলে 10 জনকে টানবে, তাই জন্য এক্ষেত্রে যেহেতু বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি, তাই জন্য এর মধ্যে কিন্তু তোমার কি হবে না, এর ব্যাসার্ধটা সবসময় বড় হবে দেন ফ্লুরিন। এটা তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, যে অ্যানায়নের ক্ষেত্রে যত অ্যানায়নের চার্জটা যত বাড়তে থাকবে তার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধটা তত বড় হতে থাকবে, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেছি যে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে তোমার যত বেশি অ্যানায়নের চার্জটা যত বাড়তে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কি ব্যাসার্ধটা তত বাড়তে থাকবে, কারণ ইলেকট্রন সংখ্যা যত বাড়বে বাইরের কক্ষপথে তত ব্যাসার্ধ ইলেকট্রনগুলো দূরের দিকে চলে যাবে, তাই জন্য কিন্তু ব্যাসার্ধটার মানটা বাড়তে থাকবে। তাহলে এই ক্ষেত্রে O2 ব্যাসার্ধটা কি হবে, তোমার বড় হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো যে দেখো এই বিষয়গুলোকে আমরা একটা সূত্রের সাহায্যে মনে রাখতে পারি, সূত্রের সাহায্যে, ঠিক আছে। এরকম সে সূত্রটা আমরা মনে রাখবো Z/E সমানুপাতিক 1/R। দেখো
জেড বাই ই মানে হচ্ছে গিয়ে তোমার এখানে থেকে জেড মানে হচ্ছে গিয়ে তোমার প্রোটন সংখ্যা আর ই মানে এখানে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এই প্রোটন সংখ্যা বাই ইলেকট্রন সংখ্যা এটাকে আমরা যদি প্রোটন বাই ইলেকট্রনের যে রেশিওটা মানটা এই রেশিওটা যত বেশি হবে তার ব্যাসার্ধ সবসময় তত কম হবে। তাহলে কি বললাম, এই রেশিওটার সঙ্গে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাপোজ স্যার এক্ষুনি আমরা সেই ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ধরে নাও সোডিয়ামের ক্ষেত্রে Na প্লাসের ক্ষেত্রে যদি আমরা বলি, তো Na প্লাসের ক্ষেত্রে প্রোটন কটা হবে স্যার? Na প্লাসের ক্ষেত্রে প্রোটন হচ্ছে কি তোমার 11টা, আর ইলেকট্রন কটা আছে স্যার? ইলেকট্রন হচ্ছে কি তোমার 10টা আছে। তাহলে এই রেশিওটা তোমার গ্রেটার দেন 1 হবে। তো তাহলে মানে এর ক্ষেত্রে তোমার কি হবে না, মানে ব্যাসার্ধটা তাহলে কি হবে? আর যদি সোডিয়ামের যদি তুলনা করি, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? 11টা আর 11টা আছে, তো তাহলে এই ক্ষেত্রে 1 হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু তোমার জেড বাই ইর মানটা যেহেতু এর ক্ষেত্রে তোমার বেশি, তাহলে আমরা কি বললাম, যার ক্ষেত্রে জেড বাই ইর মানটা বেশি হবে তার ক্ষেত্রে ব্যাসার্ধ ছোট হবে, অর্থাৎ কি Na প্লাসের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ তত ছোট হবে। তো তাহলে এখন থেকে আমরা যদি কোনো আয়নের যদি তোমাকে হচ্ছে গিয়ে ওই ব্যাসার্ধের যদি ক্রমে সাজাতে বলে, তাহলে তোমরা এই ব্যাপারটা যদি মনে রাখতে পারো যে জেড বাই ই সমানুপাতিক কি 1 বাই আর, অর্থাৎ কি তার জেড মানে তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করবো, তার রেশিওটা বের করবো। ওই রেশিওটা যার ক্ষেত্রে যত বেশি হবে তার ব্যাসার্ধ তত ছোট হবে, আর এই রেশিওটা যার ক্ষেত্রে যত কম হবে তার ক্ষেত্রে ব্যাসার্ধ তত কি হবে, ছোট হলে ব্যাসার্ধ তত বেশি হবে। তো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে কোনো আয়নের বা আইসো ইলেকট্রনিক বলো বা যে কোনো আয়ন বলো, তো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ বড় হবে না ছোট হবে সেটা ক্রমে কিন্তু আমরা সাজাতে পারবো। এবং এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্যাসার্ধ মানে আয়নীয় ব্যাসার্ধের ব্যাপারটা বুঝতে পারলাম, পারমাণবিক ব্যাসার্ধের ব্যাপারটাও আমরা বুঝতে পারলাম। আচ্ছা স্যার, এই পার্টটা শেষ করার আগে তোমাকে যদি বলি, দেখো তোমাকে বেসিক নলেজ থেকে তোমাকে একটা কোশ্চেন বলি, বলো তো দেখি পিরিয়ডিক টেবিলে সব থেকে ছোট ক্যাটায়ন কোনটা হবে আর সব থেকে বড় অ্যানায়ন কোনটা হবে? বলতে পারবে? সব থেকে ছোট ক্যাটায়ন কোনটা হবে? সব থেকে ছোট ক্যাটায়ন হচ্ছে কি তোমার কি H প্লাস, এটা সব থেকে ছোট ক্যাটায়ন। ঠিক আছে, আর যদি বলা সব থেকে বড় অ্যানায়ন কোনটা হবে, এটা তো ক্যাটায়ন গেল। অ্যানায়ন কোনটা? অ্যানায়ন কারা গঠন করে? ওই যে তোমার হ্যালোজেন মৌলগুলো অ্যানায়ন গঠন করে, তাই কি না? এবং ওই বরাবর যত আমরা নিচের দিকে যেতে থাকবো তত আকার বাড়তে থাকবে। তো তাহলে যদি বলা হয় ফ্লুরিন, এরা তো সবসময় অ্যানায়ন গঠন করবে। তাই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে কি তোমার আয়োডিন, তাই তো? তো তাহলে এদের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আই মাইনাসটা তাহলে কি হবে, অ্যানায়নের মধ্যে আই মাইনাসটা সব থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট ক্যাটায়ন হচ্ছে কি H প্লাস, আর সব থেকে তোমার বড় অ্যানায়ন হচ্ছে কি আই মাইনাস। এখন যদি বলে সব থেকে বড় ক্যাটায়ন কোনটা হবে, কারণ এই গ্রুপেরই তোমার সিজিয়াম প্লাস বা ফ্রান্সিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ, তো তাই জন্য আমরা ওই ফ্রান্সিয়ামকে নিচ্ছি না। তাহলে সিজিয়াম প্লাসটা কি হবে, সব থেকে তোমার বড় ক্যাটায়ন হবে, বা ফ্রান্সিয়াম প্লাসটা সব থেকে বড় ক্যাটায়ন হবে। ঠিক আছে, তাহলে রেডিও অ্যাক্টিভের মধ্যে ধরলে ফ্রান্সিয়াম ক্যাটায়নটা সব থেকে বড় ক্যাটায়ন হবে, কিন্তু যদি রেডিও অ্যাক্টিভ আমরা ছেড়ে দিই তাহলে সিজিয়াম ক্যাটায়নটা সব থেকে বড় ক্যাটায়ন হবে। দেখো পারমাণবিক আয়তন যদি বলা হয় কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোন পরমাণু তার কঠিন অবস্থা থেকে 1 গ্রাম পরমাণু তার গলনাঙ্কে যে আয়তনটা দখল করবে সেই আয়তনটাকে আমরা বলবো কি না পারমাণবিক আয়তন। এবার এখানে তোমার কোশ্চেন আসতেই পারে যে গ্রাম পারমাণবিক ওজনটা কি জিনিস। গ্রাম পারমাণবিক ওজনটা, যদিও এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার আমাদের পুরো কমপ্লিট হয়নি, তাই তোমাদেরকে একটু বলে দিই যে গ্রাম পারমাণবিক ওজনটা কি জিনিস। দেখো গ্রাম পারমাণবিক ওজন মানে হচ্ছে গিয়ে গ্রাম পারমাণবিক ওজন বলতে বোঝায় যে তোমার ওই যে পরমাণুটা নিয়ে ভাবছি, তো সেই পরমাণুটার এক মোল সংখ্যক পরমাণুর ভরটিকে আমরা যদি গ্রামে প্রকাশ করি, তো তাহলে তার যে ভর হবে সেই ভরটাকে আমরা 1 গ্রাম পরমাণু ভর বলবো। ঠিক আছে, কিরকম ব্যাপারটা, যেমন ধরে নাও অক্সিজেন পরমাণুর কথা যদি আমরা ভাবি, তাহলে অক্সিজেনের যদি আমরা অ্যাভোগাড্রো অর্থাৎ কি 1 মোল পরিমাণ যদি অক্সিজেন নিই, অর্থাৎ কি 1 মোল অক্সিজেন পরমাণু, অর্থাৎ তোমার হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর আমরা জানি কত হয় না, সেটা হচ্ছে 16 গ্রাম হয়। অর্থাৎ কি 1 মোল অক্সিজেন পরমাণুর ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে তার ভর পাওয়া যায় হচ্ছে 16 গ্রাম। ঠিক আছে, এখন যদি বলা হয় স্যার নাইট্রোজেনের 1 গ্রাম পরমাণু নাইট্রোজেনের ভর কত হবে স্যার, 1 গ্রাম পরমাণু নাইট্রোজেনের ভর হবে হচ্ছে 14 গ্রাম, তাই তো? তাহলে এগুলোকে বলা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। বোঝা গেছে? তাহলে আমরা যে পারমাণবিক ভরগুলো বুঝি, যে পরমাণুর যে ভরটা সেটাকে আমরা বলবো কি গ্রাম পারমাণবিক ভর।
এবার ওই 1 গ্রাম পারমাণবিক ভর সেটাকে আমরা ধরো কঠিন অক্সিজেন পরমাণু নিলাম, সেটাকে গলনাঙ্কে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওই 16 গ্রাম অক্সিজেন, কঠিন অক্সিজেনকে নেওয়া হলো, সেটা গলনাঙ্কে পৌঁছানোর পরে সেখানে যে পরিমাণ আয়তনটা দখল করবে সেই আয়তনটাকে আমরা বলবো পারমাণবিক আয়তন। ঠিক আছে, এবার নর্মালি স্যার এটাকে আমরা তাহলে মানে নির্ণয় করব কিভাবে, পরিমাপ করার পদ্ধতি কি না, তাহলে কোনো মৌলের পারমাণবিক ওজনকে আমরা বের করব এইভাবে, পারমাণবিক ওজনকে বের করা হয় এইভাবে যে তার পারমাণবিক ভর, পারমাণবিক ওজন না, পারমাণবিক আয়তন আমরা বের করছি। পারমাণবিক আয়তনকে যদি আমরা বের করি, আয়তন আমরা বের করব কি, পারমাণবিক ওজন কে যদি তার আমরা ঘনত্বে যদি আমরা ভাগ করে দিই, কারণ আমরা জানি যে রো ইজ ইকুয়াল, তোমার ঘনত্ব সমান সমান কি হয়, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, ভর বাই আয়তন হয়। তাহলে আয়তন যদি বের করতে চাই তাহলে কি হবে, ভরকে আমরা ঘনত্ব দিয়ে ভাগ করে দেবো, তাহলে আয়তন বের করে নিতে পারবো। অর্থাৎ কি দেখো, কোন মৌলের পারমাণবিক ওজন আমাদের জানা আছে, পারমাণবিক ওজনকে যদি আমরা ঘনত্ব দিয়ে ভাগ করে দিই তো তাহলে পারমাণবিক আয়তন আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে সাধারণত পারমাণবিক ওজনটাকে তার ঘনত্বটা দিয়ে ভাগ করে তার পারমাণবিক আয়তনটা বের করা হয়। এবং এই যে পারমাণবিক আয়তনটা প্রথম যিনি বের করেছিলেন তিনি হচ্ছে জার্মান বিজ্ঞানী লোথার মায়ার, যেটা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। লোথার মায়ারের যে উনি একটা গ্রাফ তৈরি করেছিলেন এবং এই গ্রাফের উনি কি করেছিলেন, এক্স অ্যাক্সিস বরাবর পরমাণু ক্রমাঙ্ক নিয়েছিলেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উনি কি নিয়েছিলেন না, পারমাণবিক আয়তনকে নিয়েছিলেন। এবং নিয়ে উনি একটা গ্রাফ তৈরি করেছিলেন, সেই গ্রাফটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, দেখো ছবিতে। এবং আমরা এখানে পুরো গ্রাফটা তৈরি করছি না, আমরা জাস্ট এখানে কয়েকটা তৈরি করে তোমাদেরকে জাস্ট ব্যাপারটা একটু বলবো আর কি, তোমরা দেখো ভালো করে। যে এদিকে আমি কি বলেছি না, এদিকে আয়তন নিয়েছি, পারমাণবিক আয়তন, এদিকে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারকে এদিকে নিয়েছি। দেখো গ্রাফটা অনেকটা কিরকম হয়েছে না, গ্রাফটা তোমার পুরোপুরি আমি আঁকাচ্ছি না, গ্রাফটা অনেকটা এই যে এরকম হয়ে গিয়ে এখানে নামছে, এখানে গিয়ে আবার এরকম হয়েছে, তারপরে আবার এরকম হয়ে যায়, আবার এরকম হয়েছে, এরকম হয়েছে গ্রাফটা আর কি, তাই তো। এবার দেখো এই গ্রাফের তাহলে এখান থেকে দেখো সেম পর্যায় বরাবর তোমাকে যদি বলা হয় যে এই গ্রাফের দিকে কোথায় কি অবস্থান করে সেটা তোমাদের মুখস্থ আছে। আমি তোমাকে ভালো করে বলেছিলাম যে লোথার মায়ার এই গ্রাফ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, মানে কোথায় কে অবস্থান করে। আমরা বলেছিলাম যে গ্রাফের পিক পয়েন্ট গুলোতে সবসময় ক্ষার ধাতু অবস্থান করবে, তাই তো। আর হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে কারা অবস্থান করবে না, তোমার হচ্ছে গিয়ে হ্যালোজেন মৌলগুলো হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে মাঝামাঝি জায়গায় হ্যালোজেন গুলো অবস্থান করবে। এবং এই মাঝামাঝি জায়গায় কারা অবস্থান করবে স্যার, এই ডিসেন্ডিং অর্ডারে, মানে যেখানে নিম্নমুখী গ্রাফটাতে মাঝামাঝি জায়গায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, গ্রুপ 2 এর মৌলগুলো অবস্থান করবে। এবং এই পাদদেশে কারা অবস্থান করবে, পাদদেশে অপেক্ষিত ভারী মৌলগুলো যেমন ট্রানজিশন এলিমেন্ট গুলো, যারা অপেক্ষিত ভারী সেই ধাতুগুলো এখানে অবস্থান করে। ঠিক আছে, তো তাহলে এইভাবে গ্রাফটা আমরা পেয়ে গেছিলাম। এবার দেখো যদি আমরা সেম পর্যায়ে বরাবর আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তো তাহলে ধরে নাও তোমার এখানে তোমার সোডিয়াম আছে। এবার সোডিয়াম থেকে যত আমরা ধরে নাও সোডিয়ামের পরে এখানে ম্যাগনেসিয়াম আছে। এবার এই ম্যাগনেসিয়ামের পরে তারপরে এখান থেকে যত আমরা যাচ্ছি, এটা যে তোমার অধাতুগুলো তোমার এই নিচের দিকে অবস্থান করে। ঠিক আছে, অধাতুগুলো ধরে নাও তোমার সিলিকন, তারপরে ধরে নাও ফসফরাস। ঠিক আছে, এই অধাতুগুলো তোমার এখানে অবস্থান করে, তারপরে ধীরে ধীরে এবার এইখানে তোমার কি হচ্ছে কি হ্যালোজেন অবস্থান করবে, ফসফরাস ধরে নাও ক্লোরিন অবস্থান করবে, তারপরে এখানে গিয়ে তোমার আবার পটাশিয়াম আসবে। তারপরে ধরে নাও দেখো তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো সেম পর্যায়ে বরাবর সোডিয়াম থেকে আমরা ধীরে ধীরে যাচ্ছি, মানে সেম পর্যায়ে বরাবর যখন যাচ্ছি আর কি, সোডিয়াম থেকে যখন আমরা এই ক্লোরিন পর্যন্ত যাচ্ছি, তাহলে দেখো কি হচ্ছে না, সেম পর্যায়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট পারমাণবিক মানে অ্যাটমিক নাম্বার পর্যন্ত কি হচ্ছে না, আয়তনটা কমে যাচ্ছে, আবার ধীরে ধীরে একটা সময় পরে আবার আয়তনটা বাড়ছে। তাহলে একই পর্যায়ের মধ্যে কিন্তু আয়তনের ভেরিয়েশন দেখা যায়, আয়তনটা ধীরে ধীরে কমতে থাকে, আবার ধীরে ধীরে বাড়তে থাকে, একটা নির্দিষ্ট নাম্বার পরে আবার সেটা বাড়তে থাকে, তাই তো, একই পর্যায়ের মধ্যে। কিন্তু দেখো আমরা যদি একই গ্রুপ লক্ষ্য করি তো তাহলে সেক্ষেত্রে কিন্তু পারমাণবিক আয়তনটা বাড়তে থাকে। এবার কেন স্যার, কেননা পারমাণবিক আয়তন সমান সমান আমরা কি দেখলাম, ভর বাই ঘনত্ব। এবার কি হয়, যেমন আমরা সেম গ্রুপ বরাবর ধরে নাও সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যদি সেম গ্রুপ বরাবর আসি তাহলে এক্ষেত্রে কি হবে স্যার, এক্ষেত্রে তোমার পারমাণবিক ভরটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঘনত্বটা অতটা বৃদ্ধি পাবে না। তো তাহলে সেক্ষেত্রে যেহেতু ঘনত্বটা তোমার বেশি বৃদ্ধি পাচ্ছে না, পারমাণবিক ভরটাই বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই জন্য সেক্ষেত্রে কিন্তু ভলিউমটা মানে আয়তনটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এক্ষেত্রে দেখো নতুন কক্ষপথ অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় না, তোমার হচ্ছে পারমাণবিক ভরটা অনেকটা বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো পারমাণবিক ভর বৃদ্ধি পাওয়ার জন্য আয়তনটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তো তাই জন্য গ্রুপ ওয়াইজ যদি আমরা উপর থেকে যদি নিচের দিকে নামতে থাকি, গ্রুপ ওয়াইজ যদি উপর থেকে নিচের দিকে নামতে থাকি, তাহলে দেখবো আয়তনটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দেখো আয়তন কিন্তু কোথাও কমেনি, পিকের মাথার উপরে হ্যালোজেন গুলো অবস্থান করে, তাহলে এরা কিন্তু সবসময় বাড়ছে। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে বাড়ছে। তার মানে কি গ্রুপ ওয়াইজ
ওয়াইজ উপর থেকে নিচে গেলে পারমাণবিক আয়তন সবসময় বাড়ে, কিন্তু পর্যায় বরাবর যদি আমরা যাই তাহলে যেতে যেতে কোনো সময় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি হবে কমে, তারপরে আবার ধীরে ধীরে বাড়তে থাকে পর্যায় বরাবর। তো এটা প্রথম কে তৈরি করেছিলেন না লোথার ম্যান তৈরি করেছিলেন, এবং পারমাণবিক ব্যাসার্ধ হলো, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে তোমরা এখান থেকে ভালো করে তোমরা পড়ে নেবে। আচ্ছা তোমাকে এখানে এরকম একটা কোশ্চেন দিতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে তোমাকে দিতে পারে, যে বলতে পারে যে সোডিয়াম পরমাণু বা তোমাকে ম্যাগনেসিয়াম যে কোনো পরমাণু বলতে পারে, দিয়ে বলতে পারে ওর পারমাণবিক আয়তন নির্ণয় করো, পারমাণবিক আয়তন নির্ণয় করতে বললো, এবং বলে দিল সোডিয়ামের তোমার হচ্ছে গিয়ে তোমার পারমাণবিক ভর বলে দিয়েছে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, আর বলে দিয়েছে তোমার ওর ঘনত্ব বলে দিয়েছে সোডিয়াম 0.97, এত হচ্ছে গ্রাম পার সিসি। সিসি মানে কি স্যার? সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে কি স্যার? এমএল। তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 এমএল হয়। তো তাহলে হচ্ছে কি এটাকে তাহলে আমরা যদি স্যার যদি আয়তন বের করতে চাই তাহলে আমরা কি জানি? পারমাণবিক ভরকে যদি ঘনত্ব দিয়ে যদি আমরা ভাগ করে দিই তো তাহলে আমরা কি পেয়ে যাব? এর এককটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করব 23 গ্রাম, তাহলে এই 23 গ্রাম লিখবো এখানে। তো তাহলে এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ তাহলে সেন্টিমিটার কিউবটা উপরে চলে আসবে, গ্রাম গ্রাম কেটে যাবে। তো আলটিমেটলি যে সংখ্যাটা আসবে তোমরা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে তত সেন্টিমিটার কিউব বা তত এমএল, অর্থাৎ কি তার আমরা কিন্তু পারমাণবিক আয়তন এইভাবে আমরা পারমাণবিক ভরকে তার ঘনত্ব দিয়ে ভাগ করে কিন্তু পারমাণবিক আয়তনটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে স্যার আমরা এখন ওই গ্রুপ এবং পর্যায় বরাবর ধাতব এবং অধাতব ধর্ম সম্বন্ধে একটু পড়ে নেবো। দেখো ধাতব এবং অধাতব ধর্ম সম্বন্ধে আমরা আগেও পড়েছিলাম, এগুলো ক্লাস 9-10 এ পড়েছি। তোমরা ব্যাপারগুলো তাও আবার একটু রিভিশন করে নাও যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম কিভাবে পরিবর্তন হয়। তো নরমালি আমরা জানি কি যে মানে পিরিয়ড টেবিল বরাবর যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, কি বললাম, পিরিয়ড টেবিল বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত কি হবে না অধাতব চরিত্র বৃদ্ধি পেতে থাকে। কি বললাম? অধাতব চরিত্র কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। আর হচ্ছে ধাতব চরিত্র কি হতে পারে স্যার? ধাতব চরিত্র হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হ্রাস পেতে থাকে, এটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, তাই না? তোমার হচ্ছে কি যত আমরা তাহলে সেই জন্য কি হয় পিরিয়ড টেবিলের এই দিকে সবসময় অধাতুগুলো অবস্থান করে, আর এই এস ব্লকের মৌলগুলো সবসময় ধাতু হয়। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো সব থেকে বেশি ধাতু, আর এই দিকের মৌলগুলো তত কি হচ্ছে অধাতু হয়। তো নরমালি স্যার ধাতু কাকে বলে আমরা? তো যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, যারা সহজে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বা যারা সহজে ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা ধাতু বলি, আর যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা অধাতু বলি, তাই তো? এবার যেহেতু তোমার নরমালি কি হচ্ছে গিয়ে সোডিয়াম বা এই ধাতুগুলো গ্রুপ 1 এর ধাতুগুলো, তো যে কোনো মৌল বা পরমাণু তারা সবসময় কি চাই? নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করতে চাই। তো যারা যত সহজে, যেমন গ্রুপ 1 বা গ্রুপ 2 মৌলগুলো একটা বা দুটো ইলেকট্রন ছেড়ে দিলে ওরা কি করতে পারে না সহজেই নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করতে পারে। কিন্তু অপরদিকে পি ব্লকের মৌলগুলো যেমন ধরুন গ্রুপ 16 বা গ্রুপ 17, এদের ক্ষেত্রে কি হচ্ছে ওরা যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে বা গ্রুপ 17 এর ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তো তাহলে তারা কি হবে? সহজে নোবেল গ্যাসের কনফিগারেশন পাবে। তাই জন্য গ্রুপ 16 বা 17 ওরা যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাই জন্য ওরা কি হবে? অধাতু। তাই জন্য ওই দিকের গুলো মানে অর্থাৎ কি পিরিয়ড টেবিলে একদম ডান দিকের এলিমেন্ট গুলো অধাতু হয়, আর বাঁ দিকের এলিমেন্ট গুলো কি হয় না হচ্ছে গিয়ে তোমার ধাতু হয়। একরকম ভাবে গ্রুপের মানে একই গ্রুপ বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে যেতে থাকি তত আকারটা বড় হতে থাকে। আকার বড় হওয়া মানে কি সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, শেষ করতে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের চাহিদাটা কমে যায়, সহজেই শেষ করতে ইলেকট্রনগুলো ছেড়ে দিতে পারে, তাই জন্য ধাতব চরিত্র তত বৃদ্ধি পেতে থাকে। তাহলে ওই হিসেবে তুমি যদি বলা হয়, যেহেতু আমরা দেখবো যে পিরিয়ড টেবিলের মধ্যে সব থেকে বেশি ধাতব চরিত্র কার বেশি, তাহলে সব থেকে বেশি ধাতব চরিত্র হবে তোমার হচ্ছে গিয়ে যদি বলা হয় ফ্রান্সিয়াম, তো নর্মালি হবে কিন্তু ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, তাই জন্য সিজিয়ামকে যদি বলা হয় নর্মাল পরমাণুগুলোর মধ্যে সিজিয়ামের ধাতব চরিত্র সব থেকে বেশি হবে। আর সব থেকে ছোট ধাতু হচ্ছে গিয়ে লিথিয়াম, আর সব থেকে বড় ধাতু হচ্ছে গিয়ে সিজিয়াম। তো এগুলো আমরা মোটামুটি ধাতব চরিত্র নর্মাল অর্ডার তো আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে, তো তাহলে এবার দেখো আমরা গ্রুপ পি ব্লকের মধ্যে পি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে দেখো পি ব্লক হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে তোমার হচ্ছে গিয়ে ধাতু, অধাতু এবং ধাতুকল্প কোনগুলোকে বলে না ধাতু এবং অধাতুর মাঝামাঝি অবস্থানে থাকবে। তো তাই জন্য পি ব্লকের মৌলগুলোর মধ্যে যদি দেখো পি ব্লকের মধ্যে কারা কারা আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাই তো? তারপরে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাই তো? তারপরে হচ্ছে কার্বনের পরে তারপরে হচ্ছে গিয়ে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তারপর হচ্ছে কি নাইট্রোজেন পরে ফ্লোরিন, অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। তারপরে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাই তো? তাই এই যে মৌলগুলো আছে দেখো এদের মধ্যে আমরা প্রথমে কি করব? বোরন থেকে তুমি অ্যাস্টাটিন পর্যন্ত একটা লম্বা দাগ দাও। তো তাহলে এই দাগের মধ্যে যারা আছে এরা সবাই হচ্ছে ধাতুকল্প, ঠিক আছে? এবং এখান থেকে এই যে মৌলগুলো এখান থেকে এই সিলিকন, জার্মেনিয়াম, এখান থেকে অ্যান্টিমনি, আর্সেনিক, এখান থেকে টেলুরিয়াম, আর হচ্ছে গিয়ে
এই যে 5টা মৌল আর এখান থেকে বোরন আর এখানে অ্যালুমিনিয়ামটা কিছুটা কারো কারো ক্ষেত্রে ধাতু গল্প তৈরি করে। তো তাহলে এই যে এই মৌলগুলো এখান থেকে এই মৌলগুলো এটা রেডিও অ্যাক্টিভ, এই মৌলগুলো হচ্ছে গিয়ে তোমার কি ধাতু, আর এখান থেকে দেখো কার্বন সিলিকন এরা হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে গিয়ে এখানে আয়োডিনটাও কিছুটা পরিমাণ ধাতব চরিত্র দেখায়, তাহলে এরা হচ্ছে গিয়ে তোমার অধাতু, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই মাঝখানে এরা হচ্ছে তোমার ধাতু গল্প হয়। তো এবার হচ্ছে গিয়ে নর্মালি তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে এই গ্রুপ ওয়াইজ যদি দেখি আমরা পি ব্লকের গ্রুপ ওয়াইজ যদি দেখি তাহলে এখানে বোরনটা কিছুটা ধাতব চরিত্র আছে, অ্যালুমিনিয়ামের কিছুটা ধাতব চরিত্র আছে, কিন্তু গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এরা কিন্তু পিওর আদর্শ ধাতু হিসেবে কাজ করে। এখানে কার্বনটা এখানে আদর্শ অধাতু, সিলিকন জার্মেনিয়াম ধাতু গল্প, আর টিল লেড এখানে আদর্শ ধাতু হিসেবে কাজ করে। এখন নাইট্রোজেন ফসফরাস আদর্শ অধাতু, আর্সেনিক অ্যান্টিমনি ধাতু গল্প, বিসমাথটা আবার আদর্শ ধাতু। দেখো এই বিসমাথ কিন্তু সহজে ইলেকট্রন ছাড়তে পারে, তাই জন্য যেহেতু গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব চরিত্র বৃদ্ধি পায়, তাই জন্য বিসমাথ কিন্তু আবার আদর্শ ধাতু হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা মোটামুটি যদি আবার বই থেকে দেখে নিই তাহলে ব্যাপারগুলো একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, তাই তো ধাতব অধাতব চরিত্রগুলো আমরা বুঝতে পারবো। এবার দেখো পরীক্ষার হলে তোমাকে কিভাবে পরীক্ষায় কোশ্চিন আসতে পারে যে তোমার কয়েকটা এলিমেন্ট দিয়ে দিল, দিয়ে বলতে পারে তাদের ধাতব চরিত্র ক্রমে সাজাও। তো তাহলে কিন্তু আমরা নর্মালি তখন এই জিনিসটা মাথার মধ্যে রাখবো যে সেটা হচ্ছে কি তারা হচ্ছে তার আকারটা দেখবো, মানে তারা কি কোন গ্রুপ ওয়াইজ আমরা দেখতে থাকবো। যেমন তোমাকে যদি বলা হয় বেরিলিয়াম, ফসফরাস এদের মধ্যে, ঠিক আছে, বলেছে এদের মধ্যে বলেছে এদেরকে ধাতব চরিত্র ক্রমে সাজাতে বলেছে। কিভাবে সাজাবো বলতো? তাহলে আমরা দেখবো যে এরা কি একই পর্যায়ে বরাবর আছে। দেখো এখানে বেরিলিয়ামটা শুধুমাত্র একই পর্যায়ে নেই, বেরিলিয়ামটা উপরে আছে, কারণ আমরা যদি দেখি তো তাহলে এখানে সবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, তুমি এই চারটাকে আগে সাজিয়ে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে সোডিয়াম একদম এদিকে থাকে, প্রথমে সোডিয়াম থাকে, তাই না, এর হচ্ছে তো 3 নম্বর পর্যায়ের এলিমেন্ট এরা। সোডিয়াম প্রথমে থাকে, তারপরে তোমার ম্যাগনেসিয়াম থাকে, তারপরে তোমার সিলিকন থাকে, তারপরে তোমার ফসফরাস থাকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার বেরিলিয়ামটা অবস্থান করে। এবার আমরা নর্মালি জানি, তাহলে নর্মালি আমরা জানি কি একই পর্যায়ে বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি তত ধাতব চরিত্র হ্রাস পেতে থাকে। তাহলে এখানে সব থেকে ধাতু কি হবে? সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। এক নম্বর গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব চরিত্র বৃদ্ধি পায়। তাহলে এবং বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুজনের মধ্যে কে বেশি ধাতু হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম বেশি ধাতু হবে, তারপরে বেরিলিয়াম আসবে। তো তাহলে এখান থেকে যদি আমরা যদি অর্ডারে সাজাই তাহলে ফসফরাসের থেকে সিলিকন যেহেতু তোমার আকারে বড় আছে, ফসফরাস আকারটা ছোট, তাই জন্য এর ধাতব চরিত্র মানে ফসফরাসের সিলিকনেরটা ফসফরাসের থেকে বেশি ধাতব চরিত্র। তাহলে এখান থেকে আমরা তাহলে নর্মালি কি হবে, এখানে মাঝখানে বেরিলিয়াম ঢুকে যাবে, তাহলে অর্ডারটা হবে কিন্তু এটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অর্ডার হবে। কয়েকটা আমরা অক্সাইড গঠন করার দিক থেকে আমরা তাদেরকে দেখবো যে তারা হচ্ছে কি কিভাবে তারা হচ্ছে কি ধাতু না মানে অধাতু। অর্থাৎ কি দেখো নর্মালি আমরা জানি যে কোনো পরমাণু আমাদের যে ভূপৃষ্ঠে আছে তারা কিন্তু কখনো বেশিরভাগ পরমাণু তারা ধাতুগুলো তারা কিন্তু মুক্ত অবস্থায় থাকতে পারে না, তারা সবসময় যৌগ অবস্থায় মানে অক্সাইড গঠন করে থাকে বা কোনো একটা মানে হচ্ছে কি যৌগ গঠন অবস্থাতে থাকে। তো তাহলে আমরা এখন ওই যে তারা যে অক্সাইড গুলো গঠন করে তাই সেই অক্সাইড গুলোর ধর্ম থেকে বলে দিতে পারবো ওই যে কি মানে ধাতব হবে না অধাতব চরিত্র দেখাবে অক্সাইডটা, সেটা কিন্তু আমরা তার ওই অক্সাইড থেকে বলতে পারবো। যেমন দেখো নাও আমরা নর্মালি দেখেছি কি একই গ্রুপ বরাবর 7। তো তাহলে দেখো এরা হচ্ছে কি একই গ্রুপ বরাবর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন একই তোমার পর্যায় বরাবর আছে, একই পর্যায় বরাবর আছে। এবার দেখা যায় কি এই অক্সাইড গুলোর আমরা অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্মটা দেখবো, ঠিক আছে। তো নর্মালি আমরা মনে রাখবো একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে কি যে ধাতুর অক্সাইড গুলো কি বললাম এখানে লিখে নাও তোমার ভালো করে, ঠিক আছে, লিখে নেবে হচ্ছে কি না হচ্ছে কি ধাতুর অক্সাইড গুলো তোমার কি হবে না সবসময় হচ্ছে গিয়ে ধাতুর অক্সাইড গুলো ক্ষারীয় প্রকৃতির হয়, ক্ষারীয়, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে অধাতু আম্লিক প্রকৃতির হবে, ঠিক আছে। আর হচ্ছে ধাতু কল্পগুলো সবসময় হচ্ছে ওরা মাঝে ক্রমে সাজাতে বলে বা ক্ষারীয় ক্রমে সাজাতে বলে। এই জায়গাটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ধাতুর অক্সাইড সবসময় কি হবে? ক্ষারীয় হবে। অধাতুর অক্সাইড সবসময় আম্লিক হবে। আর ধাতু কল্পগুলো সাধারণত পশম হয়, ঠিক আছে, ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেছি। এবার দেখো স্যার এখান থেকে আমরা নর্মালি জানি কি সোডিয়াম তো ধাতু, ঠিক আছে, আমরা জানি একই পর্যায়ে বরাবর এদিক থেকে এদিকে যাচ্ছি। তো তাহলে সোডিয়াম নর্মালি যেহেতু দেখো এটাকে যদি আমরা মানে আমরা কি করে বুঝবো যে এটা তোমার হচ্ছে গিয়ে ক্ষারীয় না আম্লিক হবে? দেখো কি করা হয় সাধারণত ওই অক্সাইড গুলোর মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয়,
ঠিক আছে, অক্সাইড গুলোর মধ্যে যদি আমরা জল দিয়ে দিই তাহলে ও জলের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখান থেকে তৈরি করবে কি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তাই জন্য এই অক্সাইডটা ক্ষারীয় হবে। তো নর্মালি আমরা যদি ক্ষার এবং অ্যাসিডের ক্রমে যদি সাজাই তাহলে দেখবো এই যে অক্সাইডটা এটা তীব্র ক্ষার তৈরি করে, তাই জন্য এটা তীব্র ক্ষারীয় অক্সাইড হবে, এটা তীব্র ক্ষারীয় অক্সাইড। এবং ম্যাগনেসিয়ামটা এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড হবে, যেহেতু ক্ষার এটা হচ্ছে ধাতু, তাহলে এ হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অতটাও তীব্র না, তাই জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তাই জন্য এটা ক্ষারীয় প্রকৃতির হবে। ঠিক আছে, এবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এক্ষেত্রে দেখা যায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা পশম হয়ে যায়। ঠিক আছে, পশম মানে হচ্ছে কি ও সবার সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে। যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করায়, ধরে নাও এবার কি অ্যাসিড এবং ক্ষার দুজনের সঙ্গে বিক্রিয়া করছে, তাই জন্য পশম, তাই জন্য ধরে নাও এর যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করাও তাহলে হচ্ছে কি AlCl3 তৈরি করবে, আর যদি NaOH এর সঙ্গে বিক্রিয়া করাও তাহলে হচ্ছে কি সোডিয়াম মেটা অ্যালুমিনেট তৈরি করে। তো তাহলে দেখো অ্যাসিড এবং ক্ষার দুজনের সঙ্গে বিক্রিয়া করছে। আর দেখো সিলিকন হাইড্রোক্সাইড এটা হচ্ছে মৃদু আম্লিক হিসেবে কাজ করে। ঠিক আছে, মৃদু আম্লিক। ঠিক আছে, এটা হচ্ছে মৃদু আম্লিক হয়। সিলিকনটা এদিকে যত যাচ্ছে অধাতুর দিকে যাচ্ছে তো এটা আম্লিক হয়, এবং ফসফরাস এটা তীব্র আম্লিক। ঠিক আছে, এটা হচ্ছে তীব্র আম্লিক, এটা হচ্ছে কি তীব্র আম্লিক। তাহলে এই দুটো তীব্র আম্লিক, এই দুটো তীব্র ক্ষারীয়, আর মাঝখানে দুটো তোমার হচ্ছে কি প্রায় পশম হয়ে যাচ্ছে। তো তাহলে একই গ্রুপ বরাবর যত আমরা এদিকে যাচ্ছি, ডান দিক থেকে বাদিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে তার ধাতব চরিত্র কমে যাচ্ছে এবং অধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই অক্সাইড গুলো যদি এবার তোমার পরীক্ষায় আসে তাহলে ক্রমে যদি সাজাতে বলে তাহলে সাজাতে পারবে, যে অ্যাসিড চরিত্র এবং ক্ষারীয় চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই স্যার, আর যদি সেম গ্রুপ বরাবর যদি যাই সেই অক্সাইড গুলো তোমার আম্লিক চরিত্র এবং ক্ষারীয় চরিত্র কি পার্থক্য করবে। যেমন ধরুন তোমাকে দেওয়া হলো হচ্ছে গিয়ে, ধরুন দেওয়া আছে N2O5, তারপরে P2O5, তারপরে হচ্ছে গিয়ে AS2O5, তারপরে আর্সেনিক অ্যান্টিমনি SB2O5, তারপরে ধরুন Bi2O5। তাহলে সেম গ্রুপের মধ্যে আছে, এরা সেম গ্রুপ বরাবর আমরা উপর থেকে নিচে যাচ্ছি। এবার দেখা যায় কি এর অক্সাইডটা এটা আম্লিক হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আম্লিক। P2O5 এটাও আম্লিক। তাহলে এখানে অ্যান্টিমনি যেহেতু তোমার হচ্ছে কি এটা ধাতু কল্প, তাই জন্য ও হচ্ছে কি তোমার মৃদু ক্ষারীয় এবং মৃদু আম্লিক দুটা ধর্মই দেখাচ্ছে। এবং SbF5 যেটা হচ্ছে অ্যান্টিমনি একদম পিওর হচ্ছে কি তোমার ধাতু কল্প অ্যান্টিমনি, তাই জন্য এটা তোমার কি হচ্ছে কি উভয় ধর্মী হয়ে যায়। আমরা জানি ধাতু কল্পগুলো কি হয় না উভয় ধর্মী হয়। ঠিক আছে, উভয় ধর্মী। তো তাহলে দেখো সেম গ্রুপ বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে গিয়ে ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে এবং অক্সাইড গুলোর ক্ষারীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে। যত বেশি ধাতু হবে সেই অক্সাইড গুলো তত বেশি ক্ষারীয় হবে। ঠিক, তাহলে এগুলো আমরা অক্সাইডের গল্পগুলো বুঝতে পারলাম। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, কারণ আজকের ক্লাসে আমরা তাহলে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, মানে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, তারপর তোমার হচ্ছে পারমাণবিক আয়তন, তারপরে হচ্ছে তোমার এই যে ধাতব অধাতব চরিত্র, এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়গুলো বই থেকে ভালো করে পড়বে, আর কোথাও যদি ডাউট হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।